আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই। এবং আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এটাও একটু কমেন্টসে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন সবাই। সবাইকে অনুরোধ করব, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিব সবাই। ঠিক আছে, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা একটু যারা যুক্ত হয়ে গেছেন অলরেডি আমাদের সঙ্গে, এখন সবাইকে বলছি রেগুলারের মতো সবাই একটু, যেহেতু এটা ফ্রি ক্লাস, সবাই একটু শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে লিখে দেন যেন আপনি আপনার প্রয়োজন মতো পরবর্তীতে ক্লাসটি খুঁজে পেতে পারেন খুব সহজেই। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিবেন। সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিবেন, কারণ আমরা একটু পরবর্তীতে এগুলো বাছাই করি যে কে কে ক্লাসগুলো শেয়ার দিচ্ছে বা নিয়মিত আছে। হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমরা আজকে 100+ ইনশাল্লাহ আবার ক্লাস করব, বরাবর আমরা যেভাবে ক্লাস করে থাকি আমাদের সঙ্গে যেমন স্টুডেন্ট যুক্ত হয়, তো ইনশাল্লাহ আজকেও আমরা তার ব্যতিক্রম হবে না। অনেকগুলো স্টুডেন্ট আপনারা যুক্ত আছেন আমাদের সঙ্গে, সকলের সঙ্গেই আজকে আলোচনা হবে। আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করবেন। এটা যেহেতু ফ্রি ক্লাস এবং সলভিং ক্লাস, বিশেষ করে যাদের এই টপিক রিলেটেড বিভিন্ন প্রশ্ন থাকে সলভ করার মতো যদি হয় যে ভাইয়া আমি তো বুঝি না বা অনেক সময় সমস্যা ফেস করি, তো তাদেরকে বলবো একটু সবাই তার প্রশ্নগুলা রেডি রাখবেন যে কি কি প্রশ্ন আছে এবং আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা একটু সবাই শেয়ার দিয়ে ডান লিখে দেন। কে কে শেয়ার দিয়েছেন একটু নামগুলো আমি দেখতে চাই। শেয়ার দিয়ে ডান লিখে দেন, অনেকেই শেয়ার দিয়ে ডান লিখেছে, শেয়ার দিয়ে ডান লিখে দিয়েছে। আচ্ছা, একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিব সবাই। আমাদের সঙ্গে 60 জন স্টুডেন্ট যুক্ত আছে ইনশাল্লাহ। আমি চাচ্ছি 100, আমাদের ক্লাস শুরু হলেই হয়ে যাবে আমাদের সঙ্গে 100 স্টুডেন্ট। আমরা বরাবর ক্লাস করে থাকি প্রায় 100 স্টুডেন্ট, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই একটু ক্লাসটি শেয়ার দেন, শেয়ার দিয়ে ডান লিখে দেন। ওকে ভাই, কোর্স ফি কত? আচ্ছা, কোর্স ফি আমাদের বিভিন্ন ব্যাচ আছে, প্রত্যেকটা ব্যাচের কোর্স ফি আমি আলাদা করে আলোচনা করব, ক্লাসের মাঝখানে আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আপনারা একটু তার আগে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেই কথাটা বলার পাশাপাশি একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। আমাকে অনেকেই দেখার জন্য বলতেছেন ভাইয়া দেখা যাচ্ছে না। ওকে, আমি চলে আসছি সামনে, এখনই দেখা যাবে। আচ্ছা, কোর্স ফি কত উত্তর দেন পার্থ রয়। কোর্স ফি আমাদের কোন ব্যাচের ভাই? আমাদের অনেকগুলো ব্যাচ আছে, আমাদের জবের ব্যাচ আছে, আমাদের অ্যাডমিশন বি ইউনিটের ব্যাচ আছে এবং এছাড়াও আমাদের শুধু ইংলিশের মাস্টার বইয়ের একটা ব্যাচ আছে। আখি একটা শেয়ার ডান দিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আর হচ্ছে কি মিরপুর 12 থেকে আছে আমাদের সঙ্গে শিরিন। আচ্ছা স্যার, ক্লিয়ার তো? লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন? বোর্ডের লেখা ক্লিয়ার? সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এভরিথিং আশা করি ওকে আছে। আপনারা একটু কাইন্ডলি সবাইকে বলবো যে যারা যুক্ত আছি সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিই ধুমাধুম কইরা। তার পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যারা যুক্ত হবে তারা তো অবশ্যই জানবে, বুঝবে কিভাবে আমরা কি করতেছি। একজন বলছে আপনার কাছে একটু রিকোয়েস্ট, কি যেন একটা রিকোয়েস্ট করছে। আশা করি পাবেন। অনলাইন ক্লাসের একটা জিনিস বাজে, সেটা হচ্ছে রেসপন্স পাওয়া যায় না। রেসপন্স, এই যে পার্থ কিসের রেসপন্স পান না, এটা আসলে অনলাইন তো অনলাইনে, অনলাইনে একসঙ্গে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করতে পারে ইনশাল্লাহ, অসুবিধা হয় না। ক্লাসগুলো রেকর্ড থাকে, যেমন প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুইটাই থাকে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে কেউ আছেন নাকি? সিলেট, হবিগঞ্জ, এই আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ সিলেট এবং হবিগঞ্জে ক্লাস নেওয়া হবে। আগামী মাসে আমি 2-1 জায়গায় শিডিউল রেখেছি, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ এবং আমার নিজ জেলা ফরিদপুরে সম্ভবত। তো যাই হোক, আমরা একটু যাব। প্রথমে আমি প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দেই যে এই ন্যারেশন শব্দের অর্থটা কি? স্যার, ন্যারেশন শব্দের অর্থ কি, এটা একটু আপনাদের কাছে জানতে চাই। আমি অপশন দিয়ে দিচ্ছি, আপনারা একটু জাস্ট আমাকে অপশনগুলো বলবেন। আমি জাস্ট এ দিচ্ছি একটা, একটা হচ্ছে বি। আচ্ছা,
একটা হচ্ছে অনেকে ন্যারেশন শব্দের অর্থ বলে থাকে যে স্যার ন্যারেশন মানে বাচ্চ, যারা আগের ক্লাস করেছে তারা জানে। অনেকে হচ্ছে স্যার ন্যারেশন শব্দের অর্থ উক্তি। তাহলে আপনাদের কি মনে হয় এ নাকি বি, কোনটা ন্যারেশন শব্দের অর্থ? ভাইয়া রংপুর থেকে আছি, গাইবান্ধা থেকে আছি, ওকে ফাইন, খুলনা থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে। 90 জন স্টুডেন্টস আমাদের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি আপনারা সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই যারা যুক্ত হয়েছে সবাই ক্লাসের শুরুতে শেয়ার দিয়ে দিব, তাহলে অন্তত পক্ষে এই ক্লাসটি আপনার সম্পদ হয়ে আপনার টাইম লাইনে থেকে যাবে, আপনি প্রয়োজন মতো দেখতে পাবেন। আমি সাধারণত আমার ফ্রি ক্লাসগুলো সলভিং ক্লাস আকারে না করিয়ে বেসিক থেকে আলোচনা করি। এটা একটা বেসিক ক্লাস হবে আজকে ন্যারেশনের। ভাইয়া দিনাজপুর থেকে আসছে, দিনাজপুর কই, ফুলবাড়িয়া থেকে? আচ্ছা, আমরা তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে 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 আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব। আচ্ছা, এই যে অলরেডি দেখেন বাচ্চা, এবার একটু জেনে নিব আমরা। আপনারা যারা উত্তর অনেকেই করে ফেলছেন উক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আপনার পরিচয়টা পেলে খুশি হতাম। আমি হাবিব স্যার, আমার পরিচয় আপাতত এইটুকুই দেওয়ার মতো আছে। আমি হাবিব স্যার, আমি ক্লাস নেই আপনাদের। এই যে দেখতেছেন, আপনাদের থেকে অনেক কিছু শিখি এবং শিখাই। 100 ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ক্লাসে শুরু করব। তো আমাদের বাচ্চ আর একটা হচ্ছে উক্তি। আচ্ছা, বাচ্চ হচ্ছে যেটাকে বলা হয় মূলত ভয়েস শব্দের অর্থটা হচ্ছে বাচ্চ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। সবাই শেয়ার ডান লিখে দেন, সবাই শেয়ার ডান। 108 হয়েছে। আমি তো আশা করতেছি আজকে 150 প্লাস হবে, দেখি। তো বলছি স্যার বাচ্চ এটাকে হচ্ছে ভয়েস বলে। হ্যাঁ, ভয়েস মানে বাচ্চ। যারা আমার গত ক্লাসটা করেছিলেন ভয়েসের, তারা জানেন যে স্যার বলেছিল ভয়েস মানে বাচ্চ, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বলছিলাম সুনামগঞ্জ, সুনামগঞ্জ টাঙ্গুয়ার গত বছর গেছিলাম, এই বছর ইনশাল্লাহ যাবো ঘুরতে তাহিরপুর। তো যাই হোক, ভয়েস মানে বাচ্চ। বাচ্চ শব্দের কিন্তু একটা অর্থ আছে, মিনিং আছে, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। অনেকেই বাচ্চ শব্দ জানে। আমি যদি এখন বলি বাচ্চ মানে ঘোড়া, আপনি কি বিশ্বাস করবেন? বাচ্চ শব্দের একটা মিনিং আছে, বাচ্চ সংস্কৃত শব্দ, যার প্রকৃত অর্থ হচ্ছে বলার ধরন। বাচ্চ শব্দের অর্থ কি? বলার ধরন। অর্থাৎ ওই যে বক্তব্য সন্ধি বিচ্ছেদ পড়তেন না, বচ যোগতব্য, সেই বচ মানে বলা, সেখান থেকে আসছে বাচ্চ মানে বলার ধরন। আর ন্যারেশন শব্দের অর্থ মূলত উক্তি। এটা ব্যাকরণের ভাষায় কি বলা হয়? উক্তি। এখন খেয়াল করি আমরা, উক্তি যেহেতু বলতেছি, আমি যদি আমাদের ভাষায় বলি, তাহলে স্যার আমি আমার ভাষায় যদি বলি ন্যারেশন শব্দের অর্থ কি, সেটা হচ্ছে কুটনামি করা। এটা অনেকে শব্দটা হয়তো পরিচিত থাকবেন, কুটনামি করা। হ্যাঁ, আমি আমার মতো করে লিখছি এটা। তবে কথা আছে স্যার এখানে। কুটনামি বলতে আমরা কি বলি? কুটনামি মানে হচ্ছে একজনের কাছ থেকে শুনে অন্যকে সেটা আবার বলা। তবে বলার সময় হালকা মশলা, যেটাকে বলি মশলা, সেই মশলা যুক্ত করে দেওয়া, যেন ওই লোকটা কথাটা শুনে আরো বেশি ইফেক্টিভলি বিশ্বাস করে। তবে কথা হচ্ছে স্যার এখানে একটা কথা লিখবো, সেটা হচ্ছে পজিটিভলি। হ্যাঁ, পজিটিভলি কুটনামি করা, এটা কিন্তু নেগেটিভলি কুটনামি করা না, এটা হচ্ছে পজিটিভলি কুটনামি করা। অর্থাৎ আপনার সঙ্গে কারো একজনের দেখা হয়েছে, দেখা হওয়ার পরে আপনি বলতেছেন স্যার আসসালামু আলাইকুম। এই যে স্যার কথাটা বলছেন, আপনি এই কথাটা শুনে অন্য আরেকজনকে গিয়ে বলবেন, জানো তিনি না সম্মানের সাথে তোমাকে সালাম দিয়েছে। ওই স্যারটাকে তখন আপনি রেসপেক্টফুলি বানিয়ে দিচ্ছেন। আপনি যখন দেখতেছেন কাউকে, কেউ কোনো একটা জায়গার মধ্যে বলতেছে হাই তুমি এটা কি করছো, তো সেটাকে বলে জানো সে না বিস্ময়ের সাথে বলছে যে তুমি এটা কি করছো। অর্থাৎ এটা হচ্ছে পজিটিভলি কুটনামি করা। শেরপুর থেকে এসএমডি সোফান, শেরপুর, যাই হোক, শেরপুর আমার অপছন্দের একটা জায়গা, জায়গা না মানে শেরপুরের মানুষগুলোকে আমি একটু ভয় পাই। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে স্যার যে পজিটিভলি কুটনামি করা, এটা হচ্ছে মূলত পজিটিভলি কুটনামি করা। অর্থাৎ আপনি শুনবেন যেটা, সেটাকে পজিটিভলি উপস্থাপন করবেন, এটাই হচ্ছে আমাদের ন্যারেশনের কাজ। আচ্ছা, ন্যারেট শব্দ থেকে আসছে মূলত ন্যারেশন। ন্যারেট শব্দের একটা অর্থ আছে, যে ন্যারেট শব্দের অর্থ মূলত অনুবাদ করা। হ্যাঁ, আর যিনি অনুবাদ করেন তাকে বলে ন্যারেটর। যেমন অনুবাদক সফটওয়্যারকে ন্যারেটর বলে ডাকা হয়, বলা হয় ন্যারেটর। 144 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কুটনামি আমার মেয়েরা ভালো পারে, মেয়েরা ভালো পারে, এই জন্য তো তাদেরকে কুটনি বলা হয়। ছেলেরা কুটনামি করলে তাদেরকে কি বলা হয় বলেন তো? মেয়েরা কুটনামি করলে তাদেরকে তো কুটনি বলা হয়। ছেলেদেরকে কি বলে বলেন? হুম, আচ্ছা, এই তো 151 জন হয়েছে আমাদের সঙ্গে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা যুক্ত হয়েছেন, পরে আরো শেয়ার দেন, আরো 100 হয়ে যাবে। যত বেশি স্টুডেন্ট তত বেশি মজা হবে ক্লাসের মধ্যে। আচ্ছা, তো আমরা এবার আসি স্যার ন্যারেশন মানে কুটনামির ধরন দুই প্রকার। কুটনামি কি স্যার? ধরন দুই প্রকার, রাজার বাড়ি থেকে আছে। এখন ধরেন কুটনামির ধরন দুই প্রকার কেন বলতেছি, মানে ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার বলেন তো? ন্যারেশন
দুই প্রকার। ওকে, আচ্ছা এর মধ্যে একটাকে আমরা বলে কি থাকি স্যার, ডিরেক্ট ন্যারেশন। হ্যাঁ, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে আপনি যেটা সরাসরি শুনলেন, যেটাকে বাংলাতে বলা হয় প্রত্যক্ষ উক্তি। হ্যাঁ, এটা একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। রংপুরের মানুষ অনেক ভালো, রংপুরের অনেক মানুষ অনেক ভালো, বিশেষ করে রংপুরের লালবাগের যে মোড়ের হাঁসের মাংস আছে সেটা আসলেই সুন্দর। ওকে, আচ্ছা ফরিদপুর থেকে আছে অনেকে, কুটনা কুটনা তাই না? আচ্ছা যাই হোক, এখন ধরেন একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন মানে প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে স্যার ইনডিরেক্ট ন্যারেশন। হ্যাঁ, ইনডিরেক্ট ন্যারেশন, যেটাকে মূলত বলা হয়ে থাকে পরোক্ষ উক্তি। অর্থাৎ আপনি কুটনামির আগে যেটা শুনলেন, হ্যাঁ, আমি যদি বলি যে স্যার কুটনামি করবেন, করার আগে কথাটা শুনছেন তো, এই যে কুটনামির আগে এইটুকু হচ্ছে সেই কুটনামির পূর্বে যেটা শুনছেন আপনি, এটা। এবার কুটনামি করার সময়, এটা হচ্ছে কুটনামি করার সময়, অর্থাৎ আপনি যে কুটনামি করবেন সেই কুটনামি করার সময় যেভাবে বলেন এটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডিরেক্ট, হ্যাঁ কুটনামিতে মেয়েরা সেরা, এই কথাটা অনেকবার শুনেছি। তো যাই হোক, পরে যারা যুক্ত হয়েছি একটু শেয়ার দিয়ে সবাই একটু জানবে। স্যার ভয়েসের আর ক্লাস নেবেন না? ভয়েসের অনেকগুলা ক্লাস নেওয়া হয়েছে, গতদিন সলভিং ক্লাসও নেওয়া হয়েছে, আরো কত চান? তবে এরকম জীবনে যতদিন চান ক্লাস করতে পারবেন স্যারের। ভয়েসের ক্লাস স্যার অনেকবার সলভিং নিবে, আবার টেনশনের কিচ্ছু নেই। আচ্ছা স্যার রংপুর থেকে, ওকে ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা একটু দেখি স্যার ভয়েসের মধ্যে ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন, এটা যখন আমরা দেখব তো দেখার সময় আমাদের সবসময় দুইটা মানে জিনিস খুঁজে বের করতে হয়। একটা হচ্ছে স্যার একটা ন্যারেশন তাকে যে আমরা করবো বা কুটনামিটা যে করব, করার জন্য আমরা কি কি বিষয়, লালবাগেই থাকি কারমাইকেল কলেজের পাশে, তাই না? আচ্ছা একটু দেখি স্যার, তো আমরা যখন ন্যারেশনকে দেখি সাধারণত এরকম একটা পার্ট থাকবে, আরেকটা পার্ট থাকবে স্যার এরকম। হ্যাঁ, এরকম। আচ্ছা এর মধ্যে একটাকে বলা হয় সরাসরি রিপোর্টেড স্পিচ, এটা। আর একটাকে মূলত বলা হয় রিপোর্টিং ভার্ব। আচ্ছা যেটা ইনভার্টেড কমার বাহিরে থাকে, বাহিরে থাকলে তার ভাবটাই আলাদা, সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। উনি সবসময় বাহিরে থাকে, ঠিক আছে? প্রকার ডিরেক্ট ইনডিরেক্ট, ঠিক আছে স্যার, ওকে ফাইন। আপনি কি রংপুর ক্লাস নিতে আসেন? রংপুরে গিয়েছিলাম মেবি সম্ভবত 4-5 মাস আগে, এখন ইচ্ছা করে না, অনেক দূরের রাস্তা, রংপুর কক্সবাজার সব জায়গায় গিয়েছি কম বেশি, কিন্তু ইচ্ছা করে না। প্রাইভেট ব্যাচ আছে, হ্যাঁ আমাদের অ্যাডমিশনের জন্য বি ইউনিট এবং ডি ইউনিটের প্রাইভেট ব্যাচ আছে। আচ্ছা এখন দেখি আমরা, এইটা হচ্ছে স্যার রিপোর্টিং ভার্ব, যেটা আমরা শুনবো, এটাই মূলত প্রত্যক্ষ উক্তি। এই যে এটা, এইটুকু উক্তি কিন্তু সবসময় এইটুকু, এইটুকু কিন্তু আপনার আগোছালো গলাচলা এইগুলা, মেন উক্তি কিন্তু এইটুকু। হ্যাঁ, তাসমিয়া ইসলাম বলছে বাড়ির পাশের স্টুডেন্ট। হ্যাঁ আসসালামু আলাইকুম, গাইবান্ধা থেকে স্যার, আমি আপনার মাস্টার পিএইচডি স্টুডেন্ট, তখন করতে পারি নাই, খুঁজে পাই নাই, কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা এখন একটু বলি স্যার, ঝিনাইগাতির কেউ আছেন নাকি? শেরপুরের একবারে ঝিনাইগাতি বাজারের আশেপাশে। আচ্ছা এখন দেখি আমরা একটু, তো এই যে দুইটা অংশ আমাদের সবসময় যেটা একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্যার সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম। আমি জাস্ট একটু বলি সাবজেক্ট পরিবর্তন, হ্যাঁ স্যার এটা দিয়ে কি বুঝাইছে নাইম চন্দ্র? তো যাই হোক, যেটা বলছিলাম যে স্যার সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম, সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম। আচ্ছা এই সাবজেক্টটা যে পরিবর্তন করবেন, সাবজেক্ট পরিবর্তন করবেন যেটা, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি ঝিনাইদা, ঝিনাইদা না, আমি বলছি ঝিনাইগাতি, এটা হচ্ছে যারা শেরপুরে তারা চিনবে ঝিনাইগাতি। তো যাই হোক, যেটা বলছিলাম সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম, আপনার আমি সবকিছু বলে দিব সেই অংশটা। হ্যাঁ লেকচার শিট অবশ্যই দেওয়া হবে না, সরাসরি বই দেওয়া হবে। বাজারের সবচাইতে সেরা বই বাছাই করেছি এই বছর আমি আমার ব্যাচের জন্য, বাজারের সবচাইতে দামি বই, সবচাইতে বেস্ট বই বাছাই করছি। এটা আমি পরে অ্যাডমিশন রিলেটেড কথা যখন বলবো তখন বলে দিব। আচ্ছা একটু দেখি স্যার সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম, জাস্ট একটা কথা বলবো স্যার, ফার্স্ট পার্সন যেটাকে আমরা বলি, ফার্স্ট পার্সন পরিবর্তন হয়, এই কথাটুকু এখন কিছু বোঝা লাগবে না, জাস্ট আমি লিখে নিচ্ছি। হ্যাঁ ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, এটা। সুন্দরগঞ্জ, এটা কোন জায়গায় সুন্দরগঞ্জটা? এটার নাম তো আমি প্রথম শুনলাম, সুন্দরগঞ্জ। আচ্ছা তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার থার্ড পার্সন, যেটা
থার্ড পারসন পরিবর্তন হয় না, হ্যাঁ থার্ড পারসন পরিবর্তন হয় না, অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্ট। প্রাইভেটে ভর্তি হবো কিভাবে, প্রাইভেট ব্যাচে আমি সবকিছু ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ 2-1 মিনিট পরে। আগে একটু এইটুকু শেষ করি, আমার সাথে একটু থাকেন, জাস্ট একটু লিখে নেবেন ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসন নো চেঞ্জ। ওকে, থার্ড পারসন কি হয়, কোনো চেঞ্জ হয় না, থার্ড পারসন কোনো চেঞ্জ হয় না। এই কথাটুকু যদি আমরা বুঝতে পারি, অনেকদিন পর ক্লাসে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ, ও গাইবান্ধা, আচ্ছা ঠিক আছে। গাইবান্ধায় আজকে আমার এখানে অফলাইনে 2টা স্টুডেন্ট ভর্তি হয়েছে, মেবি ওরা হচ্ছে নার্সিং এর জন্য নার্সিং পরীক্ষা দিবে। মিরপুর 10 শাখায়, আমার উত্তর এবং মিরপুরে 2টা শাখা আছে সেখানে। আচ্ছা, তো এখন ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে এবং থার্ড পারসন পরিবর্তন হয় না, এটা। এখন দেখি আমরা কি করা যাবে। একটা এক্সাম্পলে চলে যাব। প্রথমেই ধরেন কোন একটা জায়গায় লেখা আছে হি, তারপরে বলা হয়েছে কি স্যার সেড। আচ্ছা, হি সেড, এরপর একটা কমা দিলাম, এরপর ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে কি, ধরেন কোন একটা জায়গায় লেখা আছে আই এম গোয়িং টু হোম। আচ্ছা, এই যে একটা কথা দেখেন, ইনভার্টেড কমার ভিতরে থাকে সবসময় ডিরেক্ট স্পিচ। আমি যেটা, এই যে এটা সবাই পারবে কম বেশি, কিন্তু আমি এটা বোঝানোর যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে পার্সন যে আপনি পরিবর্তন করবেন, সেই পার্সন গুলা কিভাবে পরিবর্তন করবেন। প্রথম কথা হচ্ছে স্যার, ইনভার্টেড কমার বাহিরে আপনার কোনো কাজ নাই। ইনভার্টেড কমার বাহিরের যে সাবজেক্ট থাকবে তাকে আপনি টাচও করতে পারবেন না, আপনার এখানে কোনো কাজ নাই। আপনার যত কাজ সব এইখানে, পার্সন পরিবর্তন করা, ভার্ব পরিবর্তন করা, যা যা পরিবর্তন করার বেশিরভাগ এর মধ্যে হবে। হ্যাঁ, এখানে সামান্য একটু পরিবর্তন হয় ভার্ব, সেইডের জায়গায় সেইড হতে পারে, সেইড টুর জায়গায় টোল্ড হতে পারে, সেইডের জায়গায় আস্কড হইতে পারে, সেইডের জায়গায় এক্সক্লেইমড হইতে পারে, সেইডের জায়গায় অর্ডার হইতে পারে, এটা এইখানে একটু চেঞ্জ হইতে পারে। ওকে, এখন দেখি একটু। তো আমরা যখন করব তখন এখানে হি, আমরা জানি সেইড থাকলে সেইডই লিখতে হয়, সেইডের সাথে টু থাকলে টোল্ড লিখতে হয়। ওকে, আচ্ছা এখন ধরেন এই যে সেইড লিখলাম, সেইড আপনারা সবাই জানেন এই যে জায়গাটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, শুরুতে সাবজেক্ট পরে ভার্ব, শুরুতে সাবজেক্ট পরে ভার্ব, এটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। শুরুতে সাবজেক্ট পরে ভার্ব, এটাকে কি বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই যে শুরুতে সাবজেক্ট পরে ভার্ব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করার জন্য মাঝখানে কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। তাহলে আমাদের প্রথমেই সাবজেক্ট দিলাম, যেটা ছিল এটা দিয়েছি, কনজাংশন হিসাবে দ্যাট দিয়েছি। খেলা শুরু এখান থেকে, আভিত পাটি শুরু হুই হে, সেইটা। এই যে দেখেন এইখানে ফার্স্ট পারসন যেটা দেওয়া আছে আমার সাবজেক্ট, এই সাবজেক্টটা পরিবর্তন করব। তুই যে কথা একটু লিখছি না স্যার একটু আগে, দেখেন উপরে কি লিখছে দেখেন তো, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। এবার একটু নিচে মিলান, আই কোন পারসন স্যার, আই ফার্স্ট পারসন। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আই এবং উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। কেন সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন এটাও আমি বলেছিলাম, যে কোনো কিছু ঘটলে সবার ফার্স্টে যে বা যারা জানে তারা হচ্ছে ফার্স্ট পারসন। স্যার হোমের আগে কি টু বসে, আই এম গোয়িং টু হোম, হ্যাঁ অবশ্যই টু বসাবেন। আচ্ছা, তো এখন দেখেন আই ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কি ছিল, হি, তাহলে আপনার কাজ এখানে হি বসিয়ে দেওয়া। ওকে, আচ্ছা এবার দেখেন এখানে আছে ভার্ব টু, তাহলে ওর পরে যত ভার্ব আসবে সব এটাকে দেখে দেখে করবেন। এটা পাস্ট আছে তাহলে ওগুলো পাস্ট করে ফেলবেন। তাহলে এম ইজ আর, এটার পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, হির সাথে ওয়াজ বসে ওয়াজ, এরপরে বাকিটুকু যা আছে তাই গোয়িং, তারপর টু হোম। আচ্ছা এবার একটু বোঝাই, একজন ভাইয়া প্রশ্ন করছে হোমের আগে কি টু বসে। আচ্ছা একটু কথা বলি, কেউ যদি লেখে আই গো হোম, পার্থক্যটা একটু বুঝবেন। হ্যাঁ, আই গো হোম আর একটা হচ্ছে আই গো টু হোম, এই দুটার পার্থক্যটা কি বাংলা লিখি পাশে আমি দেখবেন। একটা হচ্ছে আমি বাড়ি যাই, যাই রসিকার হবে এটা, আর আরেকটা হচ্ছে আমি বাড়িতে যাই। একটু খেয়াল করেন, আমরা কিন্তু এই দুটা কোনোদিনও ভুল ধরবো না, বাড়ি যায় আর বাড়িতে যাই স্যার একই তো জিনিস, তাই না? বাট গ্রামাটিক্যালি কিন্তু এটা একটু পার্থক্য আছে। উপরের সেন্টেন্সটার মূল অর্থ আমি বাড়ি যাই, এটার অর্থ মূলত আমি আর বাড়ি দুইজনে মিলে কোথাও যাই। যখন আপনি টু না দিবেন কথাটা এই ধরনের চলে আসবে যে আমি আর বাড়ি দুইজনে মিলে কোথাও যাই, ঠিক আছে? বাট আমি বাড়িতে যাই এটা ফিক্সড, এটা যে টু দিলে আমি নির্দিষ্ট করে দিলাম যে আমি কোথায় যাচ্ছি, বাড়িতে, এই জন্য টু আপনাকে দিতে হবে। ওকে, আশা করি কথাটা বুঝতে পারছেন। যিনি বলছেন যে ভাইয়া হোমের আগে কি টু বসে কিনা, আমি সেটা ক্লিয়ার করছি। ওকে, যদি এখনো বুঝতে অসুবিধা থাকে আবার প্রশ্ন করেন যে ভাইয়া বুঝি নাই, আরো দুই একবার বুঝাই দেন। আচ্ছা, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, যেটা এখানে আমরা বললাম। যেমন এখানে যদি লেখা থাকতো, ধরেন কোনো একটা সেন্টেন্সের মধ্যে লেখা আছে করিম, করিমের পরে লিখলাম স্যার সেইড, সেইডের পরে লিখলাম টু, টুর পরে লিখলাম মি, তাহলে করিম আমাকে বলছে। হোমের আগে টু বসে কিনা, স্বজন রায়,
কথাটা বুঝতে পারছি, আমি একটু আগে বুঝাইছি ভাইয়া, এটা স্বজন রায়, আপনি খেয়াল করেছিলেন। তাহলে কি বলছি, করিম সেড টু মি, এখন এখানে ধরেন কোথাও লেখা আছে উই, অথবা আমরা একটু ঘুরাই যদি দেই, স্যার আইটা দিলাম, ফার্স্ট পারসন আগে ছিল। এখন ধরি কেউ বলে আই এম টায়ার্ড, তাহলে করিম আমাকে বলতেছে যে আমি ক্লান্ত, এর মানে এই না যে আমি ক্লান্ত মানে করিম ক্লান্ত, সে নিজেই ক্লান্ত এটা বলতেছে। আচ্ছা এখন আপনি দেখেন সেইডের সাথে টু আছে, তাহলে আপনার কাজ কি স্যার, প্রথমেই করিম দিলেন, টু থাকলে আমাদের দিতে হয় সেইডের জায়গায় টোল্ড, এগুলো বেসিক আপনি করছেন এর আগে। আচ্ছা এরপরে মি দিলেন, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট। আচ্ছা এবার আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি করিম, করিমের প্রোনাউন কি হি, এম এর পাস্ট ওয়াজ, এরপরে টায়ার্ড। এ হচ্ছে সিস্টেমটা, যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। কথাটা মনে থাকবে না স্যার, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, এটা মাথায় গেঁথে নেন। ফার্স্ট পারসন সাবজেক্ট, ফার্স্ট পারসন সাবজেক্ট, প্রয়োজনে লিখে ফেলবেন ফার্স্ট পারসন ইকুয়াল টু সাবজেক্ট, সেকেন্ড পারসন ইকুয়াল টু অবজেক্ট, চাইলে লিখে ফেলতে পারেন। আমি এবার সেকেন্ড পারসনেরটা একটু দেখাবো। আচ্ছা এবার ধরেন দ্বিতীয় প্রশ্ন, সেম আমরা যদি এখানে দেখি, ধরেন এখানে লেখা আছে করিম said to me, করিম আমাকে বলতেছে, এবার কি বলতেছে, you are a liar। ধরেন এই যে একটা কথা করিম আমাকে বলতেছে যে তুমি হচ্ছে লায়ার। আচ্ছা এর আগে এখন পর্যন্ত যা বুঝাইছে একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো, যে ভাইয়া ক্লিয়ার? যদি আপনাদের প্রশ্ন থাকে, আমি বুঝতেছি না এখন, আপনারা চুপচাপ আছেন, ঘুমাচ্ছেন, কেউ হয়তো গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং এ আছেন, কারণ তো আছেই, কত কাজ, কাজের কি শেষ আছে? তাহলে কি স্যার, করিম said to me, করিম আমাকে বলছে তুমি একজন মিথ্যাবাদী। এখন ধরেন আমরা যদি এখান থেকে যাই, আমাদের ফার্স্ট চলে আসতেছে কি স্যার, করিম। আচ্ছা সেড এর জন্য আমাদের কি দিতে হয়, টু থাকার জন্য টোল্ড, এরপরে মি, কমার জায়গায় আমরা কি ব্যবহার করলাম, দ্যাট, যুক্ত করার জন্য। হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করেন, ইউ, ইউ কোন পারসন স্যার, সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন কিন্তু সাবজেক্ট অনুসারে হয় না, সেকেন্ড পারসন কোনটা অনুসারে হয়, অবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট কি ছিল স্যার, মি। এখন খেয়াল করেন, অবজেক্ট যদি মি হয়, আপনি নিজেই বলেন যে করিম টোল্ড মি দ্যাট মি, মি আসবে, কারণ এখানে একটা ভার্ব আছে, ভার্বের আগে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো আমরা এখানে মিটার সাবজেক্টিভ ফর্ম জাস্ট এখানে বসাবো, সেটা হচ্ছে আই। যেহেতু এটা পাস্টে ছিল, তাহলে এই পাশে আমার পাস্ট চলে আসতেছে, ওয়াজ, তারপর হচ্ছে আ লায়ার। হ্যাঁ ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসন কি হবে না, চেঞ্জ হবে না, থার্ড পারসন কি হবে না, চেঞ্জ হবে না। বেশি মেসেজ দিলে ক্লাসের সমস্যা হয়, এই জন্য মেসেজ করি না, ক্লিয়ার, সমস্যা নেই, আপনারা বুঝবেন, যখন আমি বলবো তখন মেসেজ দিবেন। আছে না হুজুরা যখন ওয়াজ করে আপনাদেরকে বলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এখন আপনি যদি না বলেন হুজুরের কিন্তু ভালো লাগবে না, তাই না? তো ক্লাসের মধ্যে স্যার যখন বলবে তখন ঠিকই কমেন্টস করবেন, না হলে স্যার চিন্তা করবে এরা মনে হয় ঘুমাইছে কেউ কেউ। তাহলে এখানে গেল করিম, এই অংশটা গেছে সেকেন্ড পারসন চেঞ্জ করার নিয়ম। এবার আমরা আসি স্যার থার্ড পারসন হলে কি করতাম। ধরেন কোন একটা জায়গায় লেখা আছে, আমরা জাস্ট একই ধরনের উদাহরণ নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। করিম, তারপরে দিলাম স্যার সেড, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে মি। করিম আমাকে বলল রহিম হ্যাজ স্টোলেন দ্য বুক। বইটা হচ্ছে কে চুরি করছে, এটা আমাকে বলতেছে কে, করিম বলতেছে। করিম বলে দিচ্ছে যে রহিম বইটা চুরি করছে। এখন আমরা যেটা করব, আমাদের কাজ সেটা হচ্ছে, করিমের এই অংশটা তো অলরেডি আপনারা করছেন একটু আগে স্যার, করিম, তাহলে সেইডের জন্য টু আছে, তাহলে দিলেন টোল্ড, মি আছে, মিটা দিলাম, কমার জায়গায় দ্যাট ব্যবহার করলাম। তাহলে করিম টোল্ড মি দ্যাট। এবার খেয়াল করেন, রহিম থার্ড পারসন, তাই না? যেহেতু থার্ড পারসন, আমাদের পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। বলছি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসন চেঞ্জ হয় না। তাহলে এই যে রহিম, তাহলে এটা চেঞ্জ হবে না, আমরা তাহলে রহিমটাকে রহিম রাখতেই বাধ্য হব, রহিম। তবে কথা হচ্ছে এটা হ্যাজ, বাট এটা আছে V2 পাস্ট, তাহলে হ্যাজ এর পাস্ট করে দিবেন শুধু, তাহলে কি হচ্ছে হ্যাড, বাকিটুকু যা আছে তাই। বুঝতে পারছি স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা বলেন তো স্যার, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা? আমি আপনাদেরকে স্যার বলতেছি, এটা আমার একটা অভ্যাস। হ্যাঁ সবসময় আমি স্যার বলতে পছন্দ করি, স্যার মানে হামরি কিছু না, আমাকে পারলে হাবিব বললেও ডাকতে পারেন, সমস্যা নাই। আবার আগে রেসপন্স করবেন, জয় বেটা ওই বুঝছি, ওকে সমস্যা নাই, তবুও বুঝেন এবং বলবেন।
তাহলে এই পর্যন্ত একটু ক্লিয়ার বুঝছি কিনা বলেন। এবার আমরা সরাসরি সেন্টেন্স থেকে কি অনুসারে কেমন হয় সেটাই চলে যাব। আপনারা একটু কমেন্টস করেন যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার, নেক্সট। হ্যাঁ, এই তো আপনাদের লাভ রিয়াক্ট দেওয়া, দুই একজন লাভ রিয়াক্ট দিচ্ছে, তার মানে বুঝতে পারছে যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন, কারণ আপনারা এখানে আছেন। অবশ্যই অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, অবশ্যই অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়। কে বলছে পাখি ওড়ে? কেন পাখি ওড়ে না? বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই, আর কিছু লাগবে না, পাখি ওড়ে। আমি খাই, আই ইট, আমি কি খাই? নাই, সেন্টেন্স হবে না। আমি ঘুমাই, তাহলে কি আমি কি ঘুমাই এটা বলবো? আই স্লিপ, শেষ। অর্থাৎ অবজেক্ট ছাড়া সেন্টেন্স কোটি কোটি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি, এই পর্যন্ত গেল। এবার হচ্ছে সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম, বা কোন সেন্টেন্স অনুসারে আমাদের ন্যারেশনটা কেমন হবে। তাহলে প্রথমে আমরা দেখবো স্যার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা অলরেডি আপনাদের সবার জানা আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, ওকে ফাইন। তাহলে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করে চলে আসব। অনেকেই বলে যে ভাইয়া খুব কঠিন, দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আচ্ছা, তার আগে একটু হালকা বলে নেই, অনেকে প্রশ্ন করেছিল তখন। আমি একটা টপিক, আমার একটা বদ অভ্যাস বলে না যাই বলেন, একটা টপিক যখন ধরি অন্য বিষয়গুলো আমার আলোচনা করতে মন চায় না, বাট অন্য বিষয় যখন আবার এসে যায় তখন আলোচনা করি। তো এটা শুরুর আগে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাইয়া আপনাদের কি মানে কোর্স ফি কত বা কোনটা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের যে হিসাবটা সেটা হচ্ছে আমাদের টোটাল এখন এই পর্যন্ত আমার শুধুমাত্র একটা ইংলিশ ব্যাচ আছে, ইংলিশ প্রাইভেট ব্যাচ। এটা শুধুমাত্র ইংলিশ করা হয়, তাও মাস্টার বই ফুললি কমপ্লিট করা। ওকে, আচ্ছা, মাস্টার বই কমপ্লিট করা যেটা, এটার হচ্ছে কোর্স ফি অনলি আজকে রাত 12টা পর্যন্ত 300 টাকা। 300 টাকায় 4 মাস ক্লাস হয়। এই মাসে আমাদের একটা ব্যাচ শেষ হয়েছে। এই ব্যাচের কে কে আছেন এখানে? মাস্টার বইয়ের যে ব্যাচটা, এই ব্যাচের কোন কোন স্টুডেন্ট আছে একটু তারা সারা দিয়েন যেন অন্যরা বুঝতে পারে। আচ্ছা, আমাদের আরেকটা ব্যাচ আছে যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, যেটা আমরা হচ্ছে বলি ডিইউ বা অন্যান্য ভার্সিটি, ঠিক আছে? অন্যান্য ভার্সিটি যেটা আছে ডিইউ প্লাস অন্যান্য ভার্সিটি। এখন ধরেন এই ডিইউ প্লাস অন্যান্য ভার্সিটি যেটা, এইটার বি ইউনিট, হ্যাঁ বি ইউনিট প্লাস বিভাগ পরিবর্তন করে অনেকে ডি ইউনিটে আসবে, এই দুইটা, এটা মিলে আমাদের একটা কোর্স আছে। এই কোর্সে আমাদের প্রায় 500 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছে আমাদের সঙ্গে অলরেডি। কারা কারা আছেন সেই ব্যাচের একটু বললেন যে স্যার ডি মানে ডিইউ প্লাস অন্যান্য ইউনিভার্সিটির বি ইউনিট এবং ডি ইউনিট, এটা দিয়ে আমাদের একটা কোর্স আছে যারা বিভাগ পরিবর্তন করে আসবে, ঠিক আছে? একজন বলছে মই আছি, আমি আছি, হাত তুলছে অনেকে। তো যাই হোক, যারা যেই কোর্সের মাস্টারে থাকলে স্যার মাস্টার লিখে দিয়েন যে স্যার আমি ইংলিশ ব্যাচের। আর ডিইউ প্লাস এই যে যেটা বি ইউনিট প্লাস ডি ইউনিট, এই ব্যাচের থাকলে তারা এইভাবেই লিখবেন যে বি ইউনিট প্লাস ডি ইউনিটের আমি আছি। আচ্ছা, এই ব্যাচটা আছে, এই ব্যাচে হচ্ছে কোর্স ফি 3000 টাকা, এক্সামের আগ পর্যন্ত ক্লাস চলবে। এবং এই ব্যাচের মধ্যে আমি সম্পূর্ণ 3টা বই ফ্রি দিচ্ছি। এই 3টা বই এই ব্যাচের মধ্যে সম্পূর্ণ 3টা বই ফ্রি। এই 3টা বই কিন্তু জয়কলি পাবলিকেশনের, বাংলাদেশের সবচাইতে আমরা ঘাটাঘাটি করি তো এগুলা নিয়ে। জয়কলি বইটা আমার কাছে মনে হয়েছে এই বছর খুব ভালো। কেন খুব ভালো সেটার একটা অংশ আমি ব্যাখ্যা দিয়ে দিব আলাদা করে একটা ক্লাসে, কারণ আমি দেখেছি ঘুরে ফিরে, এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এই জয়কলির একটা বাংলা বই পাবেন যেটার বাজার মূল্য 500 টাকা, একটা ইংলিশ বই পাবেন যেটারও বাজার মূল্য হচ্ছে 500 টাকা, আর একটা জিকে বই আছে, ও সরি 550 টাকা এই দুইটা, এটা 550, এটাও 550, আর একটা জিকে আছে, জিকের মূল্য 400 টাকা, টোটাল 1500 টাকা, ঠিক আছে? অর্থাৎ এই 3000 টাকার যে কোর্সটা আমাদের ডাবি বা অন্যান্য ইউনিভার্সিটির বি ইউনিট প্লাস ডি ইউনিটের, এখানে আপনি 3000 টাকার মধ্যে পাবেন টোটালি হচ্ছে আমাদের এই যে 1500 টাকার বই। এটা যে কোনো লাইব্রেরি থেকে কিনলে 100% 1500 টাকা নিবে, 1 টাকাও কম নিবে না এটা। তো আমরা এটা সম্পূর্ণ আমাদের এই 3000 টাকার মানে কোর্সের মধ্যেই দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের যদি কেউ বই ছাড়া আবার চাই যে ভাই আমি শুধু বই ছাড়া কোর্সে ভর্তি হবো, বই আমি বাজার থেকে কিনে নিব, তাহলে 2000 টাকা তাদের জন্য, ঠিক আছে? অর্থাৎ 1000 টাকা কম থাকবে তাদের জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের বি ইউনিট রিলেটেড অংশ। আর একটা হচ্ছে আমাদের প্রাইমারি নিবন্ধন, যে প্রাইমারি এনটিআরসি, আর একটা হচ্ছে 11 থেকে 20 গ্রেড। হ্যাঁ, এখানে আমাদের যেটা আছে, এই ব্যাচের অলরেডি আমাদের 450 মতো স্টুডেন্ট আছে, যারা ওই যে 20তম ব্যাচের ক্লাস শুরু হবে নেক্সট মাসে। তো যারা এই ব্যাচের আছে 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধন, এই ব্যাচের কোর্স ফি 1200 টাকা, ঠিক আছে? এই ব্যাচের কোর্স ফি 1200 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল কোর্স আউটলাইন। আর যদি কেউ এই বিষয়ে আমাদের সঙ্গে আরো যোগাযোগ করতে চায়, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01970
214735 এই হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিয়ে রাখবেন, অথবা আমার পেজেও নক দিতে পারেন। এই পেজে নক দিলে একটু লেট রিপ্লাই হতে পারে, বাট হোয়াটসঅ্যাপে নক দিলে ক্লাসের পরে আমি এটা ডিটেলস আলোচনা দিয়ে দিব। আর এখন যদি চান মাস্টার বইয়ের ব্যাচে কেউ অ্যাড হইতে চাইলে তারা এখন ইনস্ট্যান্ট অ্যাড হইতে পারবেন, আমাদের স্টাফরা ওই রিলেটেড উত্তরগুলো দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা ফাইন। তো আমরা এবার চলে আসি স্যার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। বেচা কিনা শেষ এখানেই। এখন কি যেন একটা আছে না, তাবিজ বিক্রি করার পরে, ওষুধ বিক্রি করার পরে এলাকাতে বলে যে খাওয়ার নিয়মটা শেষে বলে দেওয়া হবে। তো আমার কোনো শেষের নিয়ম নাই, এটা এখানেই শেষ। আচ্ছা আমরা ক্লাসে চাই স্যার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমাদের কাছে কি? প্রথমে হচ্ছে স্যার আমরা যেটা করতে পারি স্যার, সেইড যদি থাকে তাহলে আমরা লিখবো সেইড। ওকে, আচ্ছা সেইডের সাথে যদি দেখেন কোথাও টু লেখা আছে, সেইডের সাথে টু 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 টু, সেই টু যদি থাকে তাহলে লিখবো টোল্ড। ওকে স্যার, বিসিএস এর জন্য নাই, না বিসিএস এর জন্য নাই, যে প্রাইমারির আমাদের অনেকে আছে, অনেকে যুক্ত আছে যারা, তারা জানে নিয়মিত আমাদের। আর আমাদের সবগুলা টিচারই আলহামদুলিল্লাহ ভালো, যথেষ্ট ভালো ক্লাস নেন, এটা আপনারা স্বীকার করতে বাধ্য হবেন আশা করি। তাহলে কি বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স সেইড থাকলে সেইড, সেইড টু থাকলে টোল্ড। আমি অন্তত পক্ষে অন্য আমার যতগুলা টিচার আছে এটুকু বলতে পারি যে আমাদের টিচাররা যথেষ্ট কোয়ালিটিফুল, মানে তুলনামূলকভাবে যারা ক্লাস নেন চাকরি জগতে বলেন, অ্যাডমিশন জগতে বলেন, তাদের টপার্স টিচারগুলাই আমার এখানে আসে। তারাও আরো টপার আছে, তবে সবসময় যেটা বলি আমি বাদে সবাই মোটামুটি আমার বিশ্বাস যে ভালো। আচ্ছা হ্যাঁ, যারা বইয়ের বাইরে নিবে তাদের জন্য 2000 টাকা, এটা ঠিক আছে। এটা আমাদের কোর্সে এনরোল করলে তাদেরকে আমরা 500 টাকা ছাড় দিয়ে দিই বইয়ের জন্য, এটা অর্থাৎ শুধু 2000 টাকা যদি কোর্স নেয়, আর বই সহ নিলে 3000 টাকা, এই আর কি। কারণ ওই বইটা তো তার নিতেও অন্য জায়গা থেকে খরচ হবে। তো যাই হোক, সেইড থাকলে কি হচ্ছে স্যার, সেইড, সেইডের সাথে টু থাকলে দিব কি স্যার, টোল্ড। কনজাংশন, কনজাংশন দ্যাট বসে, এটা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা নিয়ম, যে কনজাংশন কি স্যার, দ্যাট বসে, কনজাংশন দ্যাট বসে। সেইড থাকলে সেইড, সেইড টু থাকলে টোল্ড, কনজাংশন দ্যাট বসে। আচ্ছা এবার কিছু বিষয় আছে যেগুলো আমি জাস্ট আমার মতো করে বলি, যে সেক্ষেত্রে আপনি জাস্ট আমার সাথে লিখে ফেলবেন, একটা একটা করে আমি লিখবো, লিখে ফেলেন, পরে আমি এটা আবার মুছে দিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। অতীতবাচক সময় বিশেষ করে যদি দেখেন কোথাও লেখা আছে ইয়েস্টারডে, এটা তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, ইয়েস্টারডে অথবা লাস্ট ডে, হ্যাঁ ইয়েস্টারডে বা লাস্ট ডে থাকলে আপনাকে লিখতে হবে দা প্রিভিয়াস ডে। অর্থাৎ ইয়েস্টারডে বা লাস্ট ডে থাকলে আপনাকে কি লিখতে হবে, ইন ইজি অনেক ন্যারেশন সেই ক্লাস 6 থেকে করে আসতেছি এইচএসসি পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এখন, তাহলে ইয়েস্টারডে বা লাস্ট ডে থাকলে আমরা কি লিখবো স্যার, দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা অনেক ক্ষেত্রে লেখা থাকে ডে আফটার ইয়েস্টারডে, সরি বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, ওটাও কিন্তু সেম নিয়ম, ডে বিফোর দ্য প্রিভিয়াস ডে, একইভাবেও করতে পারবেন, সমস্যা নাই। নতুন ব্যাচ কবে থেকে শুরু, নতুন ব্যাচ আমাদের নতুন ব্যাচ আর এক্সামের আগে শুরু হবে না। জিকে ম্যাথ আর ইংলিশ বেস্ট অফ, জিকে ম্যাথ আর ইংলিশ, কেন বাংলা স্যার কি করলে দিলে? আচ্ছা বাংলা তো 2টা স্যার দিছি আমরা, অন্যটা তো দেই নাই। তো যাই হোক, এটা গেল স্যার একটা অংশ। এবার আসেন খাম থাকলে কি লিখতে হয় স্যার, যেগুলা বারবার আসছে সেগুলো বলতেছি। খাম থাকলে গো, খাম থাকলে গো, নাও থাকলে, নাও থাকলে দেন, THEN, নাম থাকলে দেন, হিয়ার, হিয়ার থাকলে দেয়ার, হিয়ার থাকলে দেয়ার। আচ্ছা দিস থাকলে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট। আচ্ছা এরপরে আছে স্যার দিস, এই দিস থাকলে লিখতে হবে দোজ, দিস থাকলে দোজ। আচ্ছা এরপর আসেন স্যার মাস্ট, মাস্ট থাকলে কি লিখতে হয় স্যার, হ্যাড টু, মাস্ট থাকলে কি হ্যাড টু। হ্যাঁ একটু এভাবে করতে পারবেন। আচ্ছা তারপরে স্যার টুডে, টুডে যদি থাকে তাহলে দিব কি স্যার, দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, অথবা টু নাইট থাকলেও দ্যাট নাইট, এটাও করতে পারবেন, সমস্যা নেই, মুখে বলে দিচ্ছি। আচ্ছা এরপর আসেন স্যার যদি থাকে টুমরো, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। আচ্ছা এরপরে আপনারা নিশ্চয়ই জানেন আরো কিছু আছে, স্যার থাকলে কি লিখতে হয়, স্যার থাকলে আমরা লিখি রেসপেক্টফুলি, তাই না, রেসপেক্টফুলি, স্যার থাকলে রেসপেক্টফুলি। আচ্ছা এই যে যে ওয়ার্ডগুলো আসছে এগুলো আপনাদের নিশ্চয়ই জানা আছে অনেকের। এখন আমরা একটু দেখে আসবো পরবর্তীতে যে আরো কি কি আসে। তবে কথা আছে স্যার, আত্মীয় সম্পর্ক যদি না থাকে, এমন রিলেশন যদি বোঝায়, তাহলে শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ওই নামটা লিখে নিতে হয়। আবার বলছি, আত্মীয় সম্পর্ক নাই, আত্মীয় সম্পর্ক নাই যদি এমন রিলেশন বোঝায়,
তাহলে আপনাকে শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ওইটা লিখে নিতে হবে। যেমন ধরেন রিক্সাওয়ালারা ওইটা বলতেছেন, ওই মামা যাবেন, এই যে মামা কথাটা বললেন না, এই মামা থাকা মানে পরবর্তী সেন্টেন্সে আপনাকে শুরুতে এরকম লিখে নিতে হবে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং, তারপরে কি দিব স্যার একটা অ্যাজ, তারপরে এই মামা দিবেন, অ্যাড্রেসিং অ্যাজ মামা। এখন যদি আপনি ডায়লগ দেন ওই মামা না এই দিক দিয়ে যাওয়া যাবে না, তাহলে আপনি কি করবেন অ্যাড্রেসিং অ্যাজ মামা আগে লিখে নিবেন। আপনি যদি কাউকে দিয়ে বলেন ভাইয়া ভাইয়া আপনার কি এইটা আছে, এটা এটা বই বা এই দোকানটা আছে মাস্টার বুকটা কমপ্লিট করার জন্য, মাস্টার বই কমপ্লিটেডটা আবার নতুন ব্যাচ শুরু হবে নেক্সট মাসে। আচ্ছা তাহলে ভাইয়া যদি দেখেন কোথাও, তাহলে সেম এরকম অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া লিখে নিতে হবে। যদি দেখেন আঙ্কেল আরেক কাপ চা দেওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ আঙ্কেল, মানে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে রিলেটিভ রিলেশন না থাকবে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। তাই বলে যদি আপনি কাউকে বলে থাকেন বয়ফ্রেন্ড, সেটাকে কিন্তু অ্যাড্রেসিং অ্যাজ বয়ফ্রেন্ড আগেই বলে দিয়েন না। আজ পর্যন্ত এমন প্রশ্ন আসে নাই, এটা আসলে স্যার এটা নিয়ে গবেষণা করে তারপর আপনাকে আবার জানাই দিবে। ঠিক আছে স্যার কেমন আছেন? স্যার ভালো আছি। আচ্ছা এখন এই পর্যন্ত গেল, আমরা একটু সেন্টেন্স দেখে আসি। কোনো একটা সেন্টেন্সে ধরেন আমরা যদি একটু লিখতে যাই, জাস্ট কোথাও লেখা ছিল, আমরা একটা নাম নিচ্ছি তাই না, সেটা হচ্ছে ধরেন রিঙ্কু, রিঙ্কু জিয়া, একটা গান আছে না, তাহলে রিঙ্কু, এই রিঙ্কুর পরে আমরা ব্যবহার করতেছি স্যার সেড, এরপরে টু, তারপর দিলাম পিঙ্কু, পিঙ্কু নামটা কেমন যেন লাগে, পিঙ্কি দিতে পারি তাই না, পিঙ্কি পিঙ্কি। আচ্ছা আচ্ছা একটু খেয়াল করি, তাহলে কি বলছে রিঙ্কু সেড টু পিঙ্কি, পিঙ্কি কি বলতেছে দেখেন, আমি প্রথম ওইটা নিচ্ছি, আপু রিঙ্কু কি করতেছে, পিঙ্কি কে বলতেছে আপু ইউ আর বিউটিফুল। এবার ধরেন রিঙ্কু পিঙ্কিকে ইমপ্রেস করার জন্য বলতেছে আপু আপনি তো সুন্দরী। এই যে কথাটা দেখেন বলছে, এখানে কিন্তু একটা সেন্স অফ হিউমার কাজ করতে হবে, আপনার কমন সেন্স কাজ করতে হবে এখানে। তো সেই ক্ষেত্রে একটু দেখবো যে রিঙ্কু সেড টু পিঙ্কি, তাহলে আমাদের প্রথমেই একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা প্রথমেই নিচ্ছি কাকে স্যার, রিঙ্কু। খেয়াল করেন এখানে কি দিচ্ছি, সেড টুর জায়গায় টোল্ড। আচ্ছা রিঙ্কু কি করছে, টোল্ড করছে। এখন যদি কোনো কারণে দেখেন অপশনে টোল্ড নাই, তার মানে কি আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন না, আপনাকে কমন সেন্স কাজে লাগাইতে হবে। রিঙ্কু তাহলে তাকে তো ইমপ্রেস করার জন্য একটা কিছু বলছে, তো যেটাকে বলা হয় ইমপ্রেস করার জন্য মানুষ মানুষের সুনাম গায় যেটা। এখন দেখেন আপনি টোল্ড নাই অপশনে, তাহলে আপনি এখানে প্রেইজড কথাটা ব্যবহার করতে পারবেন। প্রেইজড, প্রেইজড মানেও কারো স্তুতি গাওয়া, সুনাম করা, ফার্ম দিস না ফার্ম দিস না, সেই ডায়লগটা আছে না, সেটা হচ্ছে প্রেইজড। তাহলে রিঙ্কু টোল্ড পিঙ্কি, এই হচ্ছে কথা। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে একটা কথা এখানে খেয়াল করব, এই জায়গায় একটা দ্যাট ব্যবহার করব, এটা গেল। এখন দেখেন এই যে আপু আইসা গেছে, দেখছেন আপু, তাহলে আপু যেহেতু আছে তাহলে আপনার কাজ কি, সকল কাজ ফেলে রেখে আপনার চলে যেতে হবে শুরুতে, এই শুরুতে অ্যাড্রেসিং দিয়ে ওটাকে শেষ করে ফেলবেন, যে অ্যাড্রেসিং অ্যাজ আপু। বুঝছেন এবার যে এই আপুটা বাদ দেওয়ার জন্য কি করলাম, অর্থাৎ আপনার কাজ হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ এর জন্য প্রথমে এইটুকু করে ফেলবেন। ওই যেরকম যখন পাবেন, যখন আপনি আপুর জন্য শুরুতে লিখে ফেলছেন অ্যাড্রেসিং অ্যাজ আপু, তার মানে ধরেন এইটুকু আর নাই। ওকে, এবার আসেন স্যার দ্যাট দিয়ে তো যুক্ত করছেন, ইউ কোন পারসন স্যার, সেকেন্ড পারসন। মনে আসছে না পারসন পরিবর্তন করার নিয়ম, সিস্টার না বলে আপু, যে এরকমই লেখা থাকবে আপু, এটাই হচ্ছে ডায়লগ। ভাইয়া, আপনি কি কোনোদিন গিয়ে বলেন ব্রাদার, দোকানে গিয়ে কি বলে ভাইয়া, যতই স্টাইল হোক, ভাইয়া আপনার কাছে এই মডেলের অন্য কোনো কালার নেই? তাহলে একটু দেখি আমরা, তাহলে এখানে বলছে যে রিঙ্কু টোল্ড পিঙ্কি বা প্রেজড পিঙ্কি দ্যাট, এবার ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, সেটা কি ছিল পিঙ্কি পিঙ্কি। তাহলে পিঙ্কি মেয়েদের নাম, মেয়েদের প্রোনাউন কি স্যার শি, চাইলে ব্র্যাকেটে আপনি পি লিখে দিতে পারেন, বাট যেহেতু একটা রিঙ্কু ছেলে আর একটা পিঙ্কি মেয়ে, এই পি না লিখলেও চলবে। আচ্ছা এবার আসেন স্যার আর লেখা আছে, এই পাশে পাস্ট ছিল, এটা V2, তাহলে ওইটাকেও পাস্ট করতে হবে, তাহলে এখানে দিব ওয়াজ, তারপর হচ্ছে বিউটিফুল। ওকে, অ্যাড্রেসিং অ্যাজ আপু। এখন যদি বলেন ধরেন আপনার আছে না অনেক সময় ম্যাসে থাকেন, বিভিন্ন সময় আছে না
খালা বলে ডাকেন, বুয়া খালা আছে না, এখন দেখেন যদি বলেন খালা আজকের তরকারিটা অনেক মজা হয়েছে, তাহলে প্রথমেই আপনাকে করতে হবে অ্যাড্রেসিং অ্যাজ খালা। ওকে, অ্যাড্রেসিং অ্যাজ খালা, তাই না? সেটা আপনাকে ঠিক ওইভাবেই লিখতে হবে। আপনি তখন যেন মাদার ইন ল লিখে দিয়েন না, যে খালা আছে তাকে মাদার ইন ল লিখে দেই। ওকে, আচ্ছা ভাইয়া এইটুকু একটু ক্লিয়ার বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টসে জানান যে এইটুকু একটু ক্লিয়ার বুঝতে পারছি কিনা। আচ্ছা, একটা ভাইয়ার একটা প্রশ্ন ছিল, আমি তখন দেখেছি এটা, তখন একটু নিয়ে নেই প্রশ্নটা। সম্ভবত কই যেন প্রশ্নটা, আমি একটু দেখি 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 প্রশ্নটা। আই সেড ও এনাফ। আচ্ছা, আই তারপরে লেখা ছিল কি স্যার? সেড। তারপর একটু লেখা ছিল যে ও এনাফ। এই যে একটা প্রশ্ন দেখেন এক ভাইয়া বা আপু, জানি না আমি ঠিক, শরৎকাল। শরৎকাল, শরৎকাল মানে শীতকাল। শীতকাল তো উইন্টার নাকি? সরি, উইন্টার বলতেছি। শরৎকাল এটা কি ছেলে নাকি মেয়ে? তুলনামূলক শান্ত যদি এই টাইপের কিছু হয় তাহলে সেটাকে আমরা কি বলে থাকি স্যার? শান্ত হইলে তুলনামূলক সেটাকে মেয়ে হিসাবে গণ্য করা হয়, তাই না? আচ্ছা, এখন ধরেন কেউ বলতেছে আই সেড, তাহলে আমরা আই সেডটাকে আই সেড রাখতে পারতাম, তবে এটা চেঞ্জ হইতে পারে। এবার আসি কোন জায়গায় চেঞ্জ হবে। স্যার প্রথমে বলছে ও, তারপরে কি বলছে? এনাফ। বলতেছে ও যথেষ্ট। এখন আপনার হিসাবটা হচ্ছে এই সেন্টেন্সের আগে পরে কিছু আছে কিনা। এই যথেষ্ট কথাটা আপনি দুই সময় বলতে পারেন। একটা হচ্ছে বিরক্তির কারণে বলতে পারেন যে ভাই যথেষ্ট হয়েছে, এবার তোরা থাম, এটা একটা কথা। আর একটা হচ্ছে আপনাকে কেউ অনেক পরিমাণে খাবার দিচ্ছে, বিভিন্ন জিনিস দিচ্ছে, আপনি বলতেছেন ভাই যথেষ্ট আর দিয়েন না, এটাও হইতে পারে। ওকে, এখন এই যে যে জায়গাটা, দুইটা জায়গায়, তো আপনি প্রথম কথা হচ্ছে স্যার এইখানে আপনি এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করছেন, তার মানে ফার্স্টে আপনাকে একটা জিনিস চেঞ্জ করে ফেলতে হবে। সেটা কি স্যার? এই ওয়ার্ডটা। তো এই ওয়ার্ডটা চেঞ্জ করে আপনি কি করবেন? প্রথমে এক্সক্লেমড। এক্সক্লেমড, হ্যাঁ। এবার দেখেন, যদি দেখেন এটা আনন্দ না দুঃখ বুঝাইছে, আপনি বুঝতেছেন না, তাহলে এক্সক্লেমড পর্যন্তই এনাফ। যদি আনন্দ হইতো এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখ হইতো এক্সক্লেমড উইথ সরো। এক্ষেত্রে আবার অপশন টেস্টও করতে হয়। যদি পরীক্ষার হলে অপশন থাকে যে এক্সক্লেমড এর সাথে আরো কিছু আছে, যেমন এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার কথাটাও আসতে পারে, যে কেউ বিরক্তিতে বলছে, তাহলে এখানে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার অর্থাৎ রাগের সাথে সে বলছে। তো আমার তো এখানে জানা নাই, তাই না? অপশন আমি দেখছি না, তো যে জাস্ট এক্সক্লেম লিখলাম, এরপর একটা দ্যাট লিখবো। এই যে এনাফ কথাটা দেখতেছেন না স্যার, এটা কিন্তু শর্ট ফর্ম। হ্যাঁ, এটার মূলত ফুল একটা ফর্ম আছে, সেটা কি জানেন? এখানে একটা কথা আছে, ইট ইজ এনাফ। এটা জাস্ট শর্ট ফর্মটা তারা লেখে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মেইন রিজন বা টপিকের মেইন আলোচনার একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে এরকম সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকে অনেক ক্ষেত্রে। যেমন ধরেন কোথাও লেখা আছে হাউ ফানি, এটার মানে এই না যে সেন্টেন্সটা শেষ। এই সেন্টেন্সের সাথে আরো আছে, কি জানেন? ইট ইজ। ইট ইজটা লেখা হয় না, জাস্ট এটুকু লিখে এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেয়, হাউ ফানি। এরকম করে এখানে এনাফের আগে একটা ইট ইজ আছে। এখন আপনাকে জাস্ট সেই অংশটা ধরে কাজ করতে হবে। তাহলে আই এক্সক্লেমড দ্যাট, তাহলে কি দিব? ইট ওয়াজ, তারপরে হচ্ছে আমাদের এইখানের একটা এনাফ। স্যার এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি না? মেসে থাকি বাট রান্না করে খেতে হয়। রান্না করে খেতে হয় না আপুরা যথেষ্ট হিসাবে, তারা বলে খালারে কেন পেহা দিমু, খালা আইবো যাইবো। আর ছেলেরা বলে বাজার করতেই বিরক্ত, আর তো টাকা দেওয়া খালা, খালা পারলে বাজার করে খাওয়াই দিয়ে যাক। এরকম হইলে ছেলেরা চিন্তা করে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত একটু দেখেন তো এই সেন্টেন্সটা বুঝছি কিনা ভাইয়া। একটু সবাই যারা বুঝছি একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাইয়া বুঝছি, নেক্সটে চলে যাব। হ্যাঁ, এটা এক্সক্লেমেটরিটা আমি বুঝিয়েছি, অ্যাসার্টিভও শুরু করেছিলাম। এবার আমরা ইন্টারোগেটিভে চলে যাব। একটু ইন্টারোগেটিভে ইন্টারোগেটিভ। আজকে আমার ক্লাসে মন বসে না কেন? আজকে আমার মন ভালো নেই, এরকম যে ভাইয়া আজকে আমার মন ভালো নেই। মেহেদি হাসান, ও মীর মেহেদি হাসান। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এবার দেখে আসি। স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কেমন করব? প্রথম হচ্ছে স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের হতে পারে সেইডের পরিবর্তে বা সেইড টুর পরিবর্তে যাই বলে থাকি, সেইড অথবা সেইড টু যাই থাকুক, এদের পরিবর্তে আমাদের কি বসে স্যার? আস্ট কথাটা বসে, তাই না? এটা আস্টও থাকতে পারে প্রশ্নে, অর্থাৎ যাই থাকুক আমরা সেম একটা ওয়ার্ডই ব্যবহার করব, সেটা হচ্ছে আস্ট। ওকে, এখন
একটা বিষয় ক্লিয়ার হতে হবে আমাদের, সেটা হচ্ছে এই আস্ট কথাটা সবসময় থাকে, যে ক্ষেত্রে অপশনে যদি আস্ট না থাকে তাহলে ওয়ান্টেড টু নো দিয়েও ব্যবহার করা যাবে, এটা অপশনের উপর নির্ভর করে। এখন একটু দেখি স্যার, এটা গেল হচ্ছে একটা অপশন, যা সেইড এর পরিবর্তে বা ইনভাইটেড কমার বাহিরের অংশে আমরা কি বসাতে পারি, এটা গেল। এবার আসি স্যার, সেন্টেন্স কি জয়েনিং দিব কি দিয়ে, কনজাংশন হিসাবে কি বসতে পারে, তাহলে আমরা কনজাংশন আসি স্যার। তাহলে কনজাংশন কি বসাবো, কনজাংশন হিসাবে আমরা বসাতে পারি ইফ। ইফ বসাবো কখন, সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন না হলে, তাহলে ডব্লিউএস না থাকলে, অর্থাৎ সেন্টেন্সটা যদি ডব্লিউএস কোশ্চেন না হয় সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, ওকে, কনজাংশন হিসাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার কনজাংশন হিসাবে কিছুই বসাবো না। কেউ যেন আবার নাথিং লিখে দিয়ে না যে স্যার নাথিং লিখে দিব, তাহলে না, অর্থাৎ কিছুই বসবে না। কি হলে স্যার, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন হলে, তাহলে ডব্লিউএস থাকলে, হিসাবটা হচ্ছে এরকম যে ডব্লিউএস থাকলে আমরা তখন কনজাংশন হিসাবে কিছুই বসবো না। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আরেকবার যদি বলতেন, ভাই আসতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সের, একটু ধৈর্য ধরবো, আমি আসতেছি এক্সক্লেমেটরিতে, হ্যাঁ আমি আসতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সের দিকে আস্তে আস্তে, আমি একটু জাস্ট এই অংশ থেকে চলে আসি। এবার ধরেন কোন একটা সেন্টেন্সের মধ্যে লেখা আছে she said to me, সে আমাকে জিজ্ঞাসা করলো why are you upset, ওকে। তো সে আমাকে বলছে যে why are you upset, তুমি আপসেট কেন। আচ্ছা, কোশ্চেন করেন আমরা অ্যান্সার দিব। আচ্ছা আসতেছি স্যার, শেষ কোশ্চেনটা, শেষে কোশ্চেন মার্ক, ওইটা তো না, উত্তর সবসময় অ্যাসার্টিভ হবে, হ্যাঁ ক্লাস হবে 10টা পর্যন্ত, বলছি উত্তর সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, সকল উত্তর ন্যারেশনের ইনডিরেক্ট থেকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সবসময় মনে রাখতে হবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আচ্ছা, তাহলে এই যে একটা প্রশ্ন দেখেন আসছে যে she said to me why are you late, তো আমাদের প্রথম কাজ হচ্ছে স্যার ইনভার্টেড কমার বাহিরের অংশ করে ফেলবো, she said to জায়গায় কি দিব স্যার, asked। আর যারা পারতেছেন তারা একটু করে ফেলবেন আমার সঙ্গে সঙ্গেই। আচ্ছা, তাহলে she asked me, সে আমাকে জিজ্ঞাসা করলো। এবার কনজাংশন হিসাবে কি বসবে দেখেন, ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড থাকলে আপনাকে কিচ্ছুই বসাতে হবে না, জাস্ট ডব্লিউএস ওয়ার্ডটাই বসিয়ে দিবেন, ওকে। তাহলে এই ডব্লিউএস ওয়ার্ডটা ছিল, ডব্লিউএস ওয়ার্ডটাই দিয়ে দিলেন। তাহলে সেই জায়গায় দিয়েছে asked me why, উত্তর সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কি বলছি, উত্তর সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি জানেন, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এখন দেখেন আপনি তো এই পর্যন্ত লিখে ফেলছেন, লিখছেন না, এখন যেটুকু আছে এটাকে অ্যাসার্টিভ বানান, তাহলে কেমন হয়, অ্যাসার্টিভ হইলে সাবজেক্ট আগে আসে ভার্ব পরে যায়, মানে ইউ আর আপসেট, এরকম। তো উত্তর সবসময় অ্যাসার্টিভে করতে হবে, মানে ইউটা আগে বসাতে হবে। তবে কথা হচ্ছে ইউ সেকেন্ড পারসন, ইউ কোন পারসন স্যার, সেকেন্ড পারসন সবসময় পরিবর্তন হয় কোনটা অনুসারে, অবজেক্ট অনুসারে, মনে আছে না। তাহলে মি থেকে কি ইউ আসে না মি থেকে আই আসে, আপনারা জানেন। তাহলে মি থেকে কি দিব স্যার, এখানে আই, বুঝতে পারছি, আই। আচ্ছা, আর এর পরে এই পাশে নিয়ে যাব, তবে সেটা পাস্ট হয়ে যাবে, তাহলে ওয়াজ। এরপরে বাকিটুকু যা আছে তাই, ওকে। শি না দিয়ে ও সেইড দিছি, আচ্ছা সমস্যা না, এটা মুখে তো বলে দিচ্ছি অলরেডি, ওকে। ও সরি, এটা এরকম হবে তাই না, তাহলে শি asked me, এরকম কথাটা she asked me why I was upset, এটা হচ্ছে একটা সিস্টেম। আর যদি দেখি যে ইনভাইটেড মানে ডব্লিউএস ওয়ার্ডটা নেয়, অন্যভাবে প্রশ্নটা আছে। যেমন ধরেন কোনো কারণে যদি একটা জায়গায় লিখিয়েছি দ্য বেডি, তাই তো, দ্য লেডি said to me can you help me, তাহলে এই বেডি আপনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো, বা আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো, দ্য লেডি আস্কড, said to জন্য, তারপরে মি। এইবার এখানে কথা স্যার, এবার কিন্তু ডব্লিউ আর এইচ নাই, এখানে যেমন ডব্লিউ এইচ ছিল শুরুতে, দেখেন ডব্লিউ এইচ ছিল, বাট এখানে নাই, না থাকার কারণে কি দিব, একটা ইফ দেওয়ার পরে বাকিটা সেম করব, তবে অ্যাসার্টিভ করতে হবে, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, ওকে। তাহলে ইউটাকে আগে আনলে কি হয় স্যার, এখানে মি ছিল, মি থাকার জন্য আসে আই,
ক্যানটাই পাশে নিলে পাস্ট করতে হবে, তাহলে কি হচ্ছে কুড। তারপর হচ্ছে কি স্যার হেল্প, আই কুড হেল্প। আর মি লেখা ছিল, মি কোন পারসন, আই থেকে আসছে মি মানে সাবজেক্ট, ফার্স্ট পারসন। এটা কোন পারসন স্যার, ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কি ছিল, দ্য লেডি। এবার বলেন তো লেডির প্রোনাউন কি, শি, শি। বাট আপনি লাস্টে বলেন হেল্প শি হবে নাকি অবজেক্টিভ ফর্ম হবে, হেল্প হার, কি হবে হেল্প হার। ওকে, এখানে মির জায়গায় কি হচ্ছে হেল্প হার। এই হচ্ছে সিস্টেম, যে দ্য লেডি আস্কড মি ইফ আই কুড হেল্প হার। আচ্ছা স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানাই। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানাই। অ্যাড্রেসিং অ্যাজ বাক্যের শুরুতে বসবে। একজন বলছে ন্যারেশন যেখানে পেরেশান সেখানে না, পেরেশানের কিছু নাই। আরে ভাই সব পারতে হবে কেন, সব পারতে হবে কেন? হ্যাঁ, সব না পারলে কি, যারা পড়ালেখা পড়ে না পারে না তারা কি জীবন নির্বাহ করে না? হ্যাঁ, অর্থাৎ সব পারার দরকার নাই, কিছু কিছু জায়গা মাঝে মাঝে ফাঁকা রাখা উচিত, যে হ্যাঁ আমি এটা পারি না, এটা পারার চেষ্টাও করি না, থাক এমনি রইছে। অর্থাৎ মেমোরিটা ফাঁকা থাকলো, ইন ফিউচার যদি ভালো আরো কোনো কিছু থাকে সেটা নিয়ে গবেষণা করবেন ওই জায়গায়। পারতেছেন না, বুঝতেছেন না, এমন জিনিস আবার রাইখে দিচ্ছেন ব্রেনের মধ্যে, তাহলে কেমন হইতেছে বলেন তো? মানুষ কি জীবনে সবকিছু পায় বলেন তো? সবকিছু পারে। সো আপনার কাজ হচ্ছে দরকার নাই, পারি না, থাক বাবা তুই এমনিই থাক, তোর উপর যতটুকু শ্রম দিছি ততটুকুই দিছি। হ্যাঁ, আর যদি দেখি যে আমার পাড়াই লাগবে, আমার জন্য প্রয়োজন, আমার দরকার, সেটা ছলে বলে কলে কৌশলে যেমনেই হোক পরিশ্রম কইরা আপনাকে আপনারটা আদায় করে নিতে হবে। অন্যরা পারতেছে, আমি পারবো না কেন? আপনি পারতেছেন না কারণ অন্যরা যতটুকু পরিশ্রম করছে আপনি সেটা করেন নাই। ওরা ছোটবেলায় হয়তো ডিটেলস বেশি করে পড়ছে, আপনি তখন ফাঁকি দিয়া ঘুরে বেড়াইছেন চিপা দিয়া। এখন ওরা কি করে, চিপা দিয়ে ঘুরে বেড়ায়, আপনি এখন পড়তে বসেন পারেন না। কারণ ছোটবেলায় তো স্যার হাতে ধরে ধরে বুঝাইতো, এখন তো বুড়া বড় এরকম হয়ে গেছি, আমরা আমাদের মতো করে আর বুঝাই না, বা ক্লাসের মধ্যে সুযোগ থাকে না। আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করতে যান বা যখন কলেজে যান, কলেজে তো পুরো আপনার পড়েই না। আমার ভীষণ বিরক্তির জায়গা, আমি সাধারণত আমার লাস্ট স্টুডেন্ট থাকি মানে অ্যাডমিশন এই অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা হচ্ছে এরা আমার সবচাইতে জুনিয়র স্টুডেন্ট। এর থেকে নিচের দিকে আমার কেন যেন নামতে ইচ্ছা করে না। একটা সময় প্রচুর পড়াতাম যখন কলেজে টিচার ছিলাম, তো তখন দেখা যাচ্ছে ওই 9, 10, 11, 12 এদেরকে পড়াইতাম। কিন্তু পোলাপান এত পাজি, বিশেষ করে ইন্টারের পোলাপান তো পারলে একজন আরেকজনের কোলে বসে, ওরা পড়তে আসে না, ওরা আসে সবসময় একজন আরেকজনের চোখের ভাষা পড়তে। এই পাশে পাশে বসাই, ওদেরকে যদি টেকনাফে বসাই, তেতুলিয়াও বসাই, কোন দিক দিয়ে যেন ওদের কানেকশন ঠিক ওইদিকে আবার চোখাচোখি হচ্ছে, মাঝখানে যে 1 ঘন্টা চলে গেছে পড়ার ওদের এটা মনেই নাই। বাট এটা সত্য, তারা নিয়মিত আসে। অন্যরা দেখা যাচ্ছে নিয়মিত আসবে না, বাট তারা নিয়মিত আসে। কিন্তু কথা হচ্ছে নিয়মিত আসে, নিয়মিত বসে, নিয়মিত চোখাচোখি হয়, কিন্তু পড়ালেখার দিকে একটু কম। আচ্ছা, আমরা এবার ইন্টারগেটিভের পরে চলে যাবো স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, যারা এখানে ইন্টারের আছো, যারা আছো মানে এই যে টিনেজ পার করেছো, মানে 18 থেকে ধরো 19, এখন 12-এ পা দিয়েছো বা 21-এ আছো, 2-1 জন যারা এখনো ওই লেভেলের, বা রিসেন্টলি ইন্টার পাস করে ঢুকছো গার্লফ্রেন্ড নিয়ে ক্লাসের মধ্যে। গার্লফ্রেন্ড নিয়ে কেন বললাম, কারণ এই ইন্টার পাস করে যারা এখন পর্যন্ত অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, 2টা কারণ। নাম্বার 1 হচ্ছে তুমি যদি তোমার গার্লফ্রেন্ড রেখে এখন চলে আসো পড়ালেখার মধ্যে, আগে অনেক ঘুরছো, তাহলে গার্লফ্রেন্ড চলে যাইতে পারে। এটা কিন্তু খুবই রিস্কি একটা জোন। হ্যাঁ, এই 3 মাস তুমি যে 3 মাস খুব ধুমসে পড়ালেখা করবা গার্লফ্রেন্ড রেখে দিয়া, তাহলে কিন্তু সে চলে যেতে পারে। কারণ এতদিন ঘুরছো, তার অভ্যাস তো খারাপ করছো তুমি। হঠাৎ করে যখন তোমার শূন্যতা অনুভব করবে, তোমার বন্ধু অথবা তার চাচাতো ভাই সে তাকে নিয়ে একটু ঘুরে বেড়াবে 2-3 দিন, এরপরে দেখবা যে তার ভালো লেগে গেছে, তোমার দিকে আর যোগাযোগ নাই। ওটা একটা অপশন। 3 মাস তুমি কঠোর পরিশ্রম করছো, কোনো কারণে চান্স পাও নাই, তাহলে কিন্তু ফাইনালি কাট, আর তার সাথে যোগাযোগ হবে না। সে কিন্তু ঠিকই
তোমার থেকে 1 ক্লাস সিনিয়র যে গত বছর চান্স পাইছে সেই ভাইয়ার পিছনে একটু দৌড়াবে, কারণ সে চিন্তা করবে ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে, সমস্যা নাই, তবুও সে চান্স পাইয়া গেছে অলরেডি, মানে এটা সেফ জোন, তখন সে ওই জায়গায় ডাইভার্ট হবে, তোমার থেকে মুভ করবে। ঠিক আছে, তো এই জন্য বলতেছি যে যারা এখন খুব রিসেন্টলি ইন্টার পাস করেছো, তারা যদি কোনো কারণে চিন্তা করো যে যেই এতদিন চোখাচোখি হয়েছে সেই চোখাচোখি চলতে থাকুক, চলমান, তাহলে হয় তার উচিত কোনোভাবে অ্যাডমিশনের চেষ্টাই করবা না, তাকে বুঝতেই দিবা না যে আমি পারতাম না। কি বলবা যে আমি চেষ্টাই করি না, আমার দরকার নাই ঢাকা ইউনিভার্সিটি পড়ার, আমার দরকার নাই জাহাঙ্গীরনগরে পড়ার, পাবলিকে পড়ার দরকার নাই, প্রাইভেটে পড়বো, দুজনে মিলে চলো প্রাইভেটে পড়বো, চুটিয়ে প্রেম করবো। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে বাড়িতে বলবা লেখাপড়ার ইচ্ছা নাই, বিয়া দিয়ে দাও, এটা আর একটা অপশন। বাট তুমি যদি অ্যাডমিশনে চান্সের জন্য আসো, তাহলে হিসাবটা হচ্ছে যে ভালো করে পড়াশোনার পিছনে লাগে যাবা, দুইজনে মিলে যদি লাগতে পারো, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনেই যদি ধুমসে পড়ালেখার মধ্যে লাগতে পারো, তাহলে টিকবে। যদি কোনো কারণে তাকে রেখে দিছো, কারণ সুন্দরীরা তুলনামূলক কম মেধাবী না, মানে ফাঁকিবাজ বেশি হয়, প্রেম করতে থাকে, আর তুলনামূলক কম সুন্দরী যারা, ওরা পড়ালেখা বেশি করে, এটা একটা হিসাব বরাবর। ছেলেদের মধ্যে হিসাবটা আবার আলাদা, ছেলেদের মধ্যে সুন্দরী অসুন্দরী নাই, ছেলেদের মধ্যে তুলনামূলক একটু আপগ্রেড যারা উঁচু শ্রেণীর, ওরা কম পড়ালেখা করে, একবারে নিচু শ্রেণীর ওরা অভাবে কম পড়ালেখা করে, মিডিল ক্লাস যারা ওরা সবচেয়ে বেশি পড়ালেখা করে, সবচেয়ে বেশি পাবলিকে চান্স পায় মিডিল ক্লাসের যারা। এখন আচ্ছা, হ্যাঁ, প্রেম করা গুনাহ, এটা সবাই শুনে, মানে না কেউ আজ পর্যন্ত দেখি নাই আমি। তো যাই হোক, এখন ধরেন যেটা বলতেছিলাম, যে তুমি যখন দেখবা যে হ্যাঁ আমি কোনো কারণে চান্স পাবো না, তো যদি চান্স না পাই তাহলে চেষ্টার দরকার নাই, তাকে দেখাবা যে চেষ্টা করি নাই। আর যদি কোনো কারণে দুইজনে মিলে চেষ্টা করতে পারো তাহলে করে যাও, দুইজনে মিলে চান্স পাইলে ভালো। যদি কোনো কারণে একজন ব্রেক করো, যে ছুটে যাবা মনে করবা 100% যদি দুইজন চান্স না পাও ব্রেকআপ হয়ে যাবে। যদি তোমার গার্লফ্রেন্ড চান্স পায় তোমাকে পাত্তা দিবে না, তুমি চান্স পাইলে গার্লফ্রেন্ডকে পাত্তা দিবে না, কারণ গার্লফ্রেন্ড এমনিতেই থাকবে না, তখন সে আরেকজনকে নিয়ে যাবে, এই টাইপের হবে। কারণ তোমার সামনে তখন সুন্দরী রমণী, ওই যে সেফুদার সুন্দরী কচি কচি রমণী আরো ঘুরবে, এটা একটা অপশন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যদি দেখো যে পড়ালেখার মধ্যে আসি ওইদিকেও আসি, পড়ালেখার মধ্যে আসি এইদিকেও আসি, তাহলে কখনোই তুমি চান্স পাবে না। কারণ বিখ্যাত একটা ডায়ালগ আছে, সেটা কি জানো, যে আ পারসন ক্যান নট বি ওয়াইজ অ্যান্ড লাভার অ্যাট এ টাইম। একটা মানুষ কখনোই একই সাথে জ্ঞানী এবং প্রেমিক হতে পারে না। আর যারা খুব গভীর প্রেম করছো তাদের এটা আবার মনে রাখা উচিত, সেটা কি জানো, সেই বিখ্যাত ডায়লগ, গ্রেট লাভ ডিমান্ডস গ্রেট স্যাক্রিফাইস। ঠিক আছে, যত ভালোবাসা তত কষ্ট। ঠিক আছে, প্রেমের পিএইচডি চলতেছে, সমস্যা নাই, শিখার কোনো শেষ নাই। আজকে শিখতেছো, কালকে আর একজনকে জ্ঞান দিয়ে দিবা, সমস্যা নাই। জ্ঞান দিতে তো টাকা লাগবে না, ভাইয়ের কাছ থেকে নিবা, অন্যদেরকে দিবা, এর জন্য আমাকে সুদ দেওয়া লাগবে না, কোনো ধরনের পেমেন্টও দেওয়া লাগবে না। আজকের এটা ফ্রি ক্লাস। আচ্ছা যাই হোক, এবার ইম্পারেটিভ সেন্টেন্স একটু চলে আসি। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা বুঝবো কিভাবে স্যার? সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, যেমন ডু ইট, গো, ইট, রিড, কাম, এরকম কথা। ওকে, ভয়েস চেঞ্জের ক্লাস হয়েছে কিছুতে। আচ্ছা, এখন একটু খেয়াল করি স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করতে পারি স্যার? সেইড এর যে কথাটা স্যার, সেইড এর সাথে যদি টু থাকে বা শুধু সেইড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তিনটা জিনিস। ওকে, একটা হচ্ছে স্যার অর্ডার, আদেশ বুঝাইলে, এটা তো তোমরা বুঝো। বা ইম্পারেটিভ সেন্টেন্স নট রিলেশনশিপ। হ্যাঁ, ওকে, এখানে হচ্ছে বাপ ছাড়া, মানে কি বলে, বাপ ছাড়া ভার্ব, এখানে বাবা নাই, তার কর্তা নাই, সাবজেক্ট নাই। আচ্ছা, এটা হচ্ছে স্যার কি বলছি, অর্ডার হতে পারে স্যার রিকোয়েস্টেড। আরেকটা কি আছে স্যার বলেন তো? অ্যাডভাইসড। অনুরোধ করলে এটা বুঝাবে, উপদেশ দিলে এটা, আর অর্ডার দিলে এটা, যেটা আদেশ বলি আমরা, এরকম। হ্যাঁ, তবে এখানে অনেক ক্ষেত্রে কি বলা হয় জানেন, এখানে মার্চ কথাটা লেখা আসে, মার্চ, এরকম কথাটা মার্চ করে না, ওই যে সেনাবাহিনীতে বিশেষ করে শব্দটা ব্যবহার করা হয়, মার্চড, এরকম টাইপের, যেটা কমান্ডও হইতে পারে। হ্যাঁ, অথবা এরকম কমান্ড, অর্ডার দেওয়া, কমান্ড দেওয়া, এই জন্য অর্ডার যে দেয় তাকে কমান্ডার বলা হয় অনেক ক্ষেত্রে, এটা ব্যবহার করা হয়ে থাকে ব্যতিক্রম কিছু ক্ষেত্রে। তো জাস্ট এইটা হচ্ছে একটা অপশন। আচ্ছা, এবার কনজাংশনের কথা আছে স্যার, এটা এখানে কনজাংশন বসে না, তাহলে কনজাংশনের জায়গায় কনজাংশনের
জায়গায় টু বসে, কনজাংশনের কি বসে স্যার? টু বসে, এটা মনে রাখবো। কনজাংশনের জায়গায় কি বসবে? টু বসবে। স্যার প্রশ্ন সলভ করলে আরো ভালো বুঝতে পারতাম সম্ভবত লিখতে গিয়েছিল। সমস্যা নাই, প্রশ্ন সলভ করা হবে, সমস্যা নাই। আস্তে আস্তে বেসিকটা বলি তারপরে। তাহলে হিসাবটা স্যার কনজাংশনের জায়গায় কি হচ্ছে? টু বসবে। এখন একটু ধরেন কোন একটা সেন্টেন্সে লেখা আছে she said to me, অথবা she said please give me a pen, সে বলতেছে যে দয়া করে আমাকে একটা কলম বা পেন দাও। ওকে, আচ্ছা এখন ধরেন ক্লাস কখন শেষ হবে? এই শেষের দিকে চলে আসছে, আর 4-5 মিনিট 7 মিনিট ক্লাস হবে। আচ্ছা এখন ধরেন she said, তাহলে আমরা প্রথমে দিলাম she, এবার দেখেন প্লিজ লেখা আছে, মানে বুঝতে পারতেছি এটা দিয়ে সে রিকোয়েস্ট করছে, তাই না? তাহলে said এর জায়গায় আমরা কি দিব স্যার? রিকোয়েস্টেড। তাহলে she requested। আচ্ছা যেহেতু প্লিজ ছিল এটা বাদ, যখনই আপনি রিকোয়েস্ট লিখে ফেলছেন প্লিজটা বাদ। এখন ধরেন কনজাংশন হিসাবে বলছিলাম কি বসবে এখানে? একটা টু, তাই না, ভার্বের আগে। তাহলে এখানে একটা টু দিবেন, এরপরে বাকিটুকু যেভাবে আছে গিভ মি। মি কোন পারসন স্যার? আই থেকে আসছে মি, মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সেটা কি ছিল? শি। এখন আপনি বলেন গিভ শি লেখা হয় নাকি তার অবজেক্টিভ ফ্রম হার লেখা হবে? হার। তাহলে টু হার, তারপরে বাকিটুকু যা থাকবে সেটা। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাই একটু জানিয়ে দিই সবাই। এটা ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। উপরেরটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান আমাকে। হ্যাঁ, লেখা হচ্ছে টিচার সেড গেট আউট, তাহলে আমরা কি দিব? প্লিজ থাকলে রিকোয়েস্টেড, কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড, যদি এখানে প্লিজ নাও থাকতো তবুও রিকোয়েস্ট দিতাম। হ্যাঁ, কারণ একজনের কাছে আপনি কলম চাবেন, তারা কি বলবে? বেটা কলম দে, ওইটা বললে ও আরো দিবে না থাকলে। ওকে, এটা বুঝতে হয়। তো যাই হোক, এবার টিচার, আমাদের এটা টিচার দিলাম। সেইড এর জায়গায় কি দিব এবার স্যার? অর্ডার, যেহেতু আদেশ করছে যে বাহির হয়ে যাও, তাই না? তাহলে অর্ডার, তাহলে টু, তারপরে কি দিব স্যার? গেট আউট। এটা দ্য টিচার্স অর্ডার টু গেট আউট। না, গিভের কোনো পরিবর্তন হবে না। ওই যে টু দিছি না স্যার, টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, মানে যে গিভ গিভই থেকে যাবে, এটা টুর জন্য হয়েছে। হ্যাঁ, টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটা সেটা যেভাবে আছে এভাবেই হবে। আচ্ছা এটা গেল একটা অপশন। তাহলে টিচারের এটা গেল, এটা হচ্ছে আদেশ দিছে সেটা গেছে, আর একটা দিচ্ছি আমরা অনুরোধ করছে। হ্যাঁ, আচ্ছা এখন একটু খেয়াল করি স্যার, আদেশ অনুরোধ। এবার আসেন স্যার, অনেক ক্ষেত্রে আমরা উপদেশটা দেখে আসি। ধরেন লেখা হচ্ছে মাদার, মাদারের পরে কি লেখা আছে? মাদার সেড টু মি, তাহলে মা আমাকে বললো, কি বলছে? ডোন্ট রান ইন দ্য সান, সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না। এটা একটা উপদেশ। আদেশ আর উপদেশের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, আদেশ হচ্ছে যিনি দেন, যাকে দেন, দুইজনের স্বার্থ জড়িত, অধিক গুরুত্ব। যেমন আমি যদি বলি আজকের মধ্যে কাজগুলা শেষ করো, ধরেন আমার স্টাফদেরকে বললাম আজকের মধ্যে কাজগুলা শেষ করো, যদি তারা শেষ না করে আমারও ক্ষতি হবে, আবার তাদেরও কিন্তু ক্ষতি হবে, কারণ তারাও এর সঙ্গে জড়িত। আচ্ছা, আর উপদেশটা হচ্ছে আমি যাকে দিচ্ছি মাগনা, ফ্রি দিচ্ছি, যদি মানে তার উপকার হবে, না মানলে তার ক্ষতি হবে। আমি ধরেন আমার স্টাফদেরকে বললাম রাস্তা দেখে শুনে পার হবে, এখন ও রাস্তা পার হইতে গিয়ে ধরেন এক সুন্দরী তরুণীকে দেখে দেখে পার হয়েছে, গাড়ি তার উপর দিয়ে হাইটা গেছে, ক্ষতি কিন্তু ওর হবে, আমার হবে না। অর্থাৎ উপদেশের বিষয়টা হচ্ছে যাকে দিচ্ছি মানলে তার উপকার, না মানলে তার ক্ষতি। আদেশের বিষয়টা হচ্ছে যাকে যে দিচ্ছে তারও স্বার্থ জড়িত, ওরও স্বার্থ জড়িত, দুইজনের স্বার্থ জড়িত। ওকে, এবার দেখি আমরা এখানে কি বলছে স্যার। তাহলে মাদার এটা দিলাম, তাহলে মাদার সেড টু জায়গায় আমরা এবার কি ব্যবহার করবো স্যার? মাদার আমাকে কি করছে? উপদেশ দিছে যে সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না, তাহলে তোমার ক্ষতি হবে। তাহলে অ্যাডভাইসড মি। এবার ডোন্ট লেখা আছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ থাকলে টুর সাথে যুক্ত হয় একটা ওয়ার্ড নট টু, টুর সাথে কি দিব স্যার? নট টু। তাহলে নেগেটিভ থাকার জন্য কি আসতেছে? নট টু, বাকিটুকু যা আছে তাই। রান ইন দা সান। ওকে, not to run in the sun, তাহলে mother advised me not to run in the sun. ওকে,
হ্যাঁ, তাহলে নট টু রান ইন দা সান, এটা গেল। এবার একটু আমরা আসবো লাস্ট এবং ফাইনাল, শেষে 2 মিনিট, সবাই ধৈর্য ধরবো 2 মিনিট। ওকে, এবার আসেন স্যার অপটেটিভ সেন্টেন্স। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা একটু জানান, প্রশ্ন থাকলে বলবেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। অপটেটিভ সেন্টেন্স আপনি বুঝবেন কিভাবে? অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয়, তবে মেটা উজ্জ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন মে গড ব্লেস ইউ না বলে শুধু বলে গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ না বলে কি বলে শুধু আল্লাহ ব্লেস ইউ, মানে এই টাইপের কথাগুলা থেকে থাকে সেক্ষেত্রে। ওকে, হ্যাঁ ফরবিট দিলেও হবে, কারেক্ট, ফরবিট দিলেও হবে। ওকে, বারণ করা, এটা অপশন অনুসারে ই করে, ভ্যারি করে। আচ্ছা, তাহলে এখন ধরেন অপটেটিভ সেন্টেন্সে কি করা হয় স্যার? মে, এই মেটা আপনাকে ধরে নিতে হয় না থাকলে। তো আমাদের যেটা উচিত সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি স্যার, সেইড যেটা থাকবে বা সেইড টু যাই বলি, এই সেইড বা সেইড টুর পরিবর্তে আপনাকে লিখতে হবে স্যার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রেইড। কি স্যার? প্রেইড। ওকে, এটা। তারপরে কনজাংশন, যেটা কনজাংশন ঠিকই দ্যাট বসবে, কনজাংশন দ্যাট, কনজাংশন দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মাইট, থাকলেও দিতে হবে মাইট, না থাকলেও দিতে হবে। তাহলে দ্যাট সাবজেক্ট মাইট দিয়ে ভার্ব ওয়ান। আবার বলতেছি কনজাংশন কি দিব স্যার? কনজাংশন হচ্ছে এই কনজাংশন হিসেবে দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট, এটা। স্যার ডোন্ট বা নেগেটিভ থাকলে তখন নট টু দিতে হয়। হ্যাঁ, ডোন্ট বা নেগেটিভ থাকলে তখন নট টু দিতে হয়। ওকে, এখন একটু দেখি স্যার কনজাংশনের ব্যাপারটা আমাদের এখানে। তো হিসাবটা হচ্ছে দেখেন, কোন একটা সেন্টেন্সে লেখা আছে যে she said to me, তাহলে সে আমাকে বলল God bless you, যে আল্লাহ তোমার মঙ্গল করুক বা আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, এরকম। এখন ধরেন কোন একটা জায়গার মধ্যে, কিরে ভাই কে যেন শ্যাম্পু লিখছে, ব্যাপার কি? এটা কি, এটার মানে কি শ্যাম্পু? আচ্ছা, তো যাই হোক, she say to me, তাহলে প্রথমে আমরা কি দিব স্যার? she দিব, say to এর পরিবর্তে দিব prayed, তারপরে me, কনজাংশন আসছে দ্যাট, দ্যাটের পরে এই যে কথা দেখেন গড ব্লেস ইউ না, মূলত এই সেন্টেন্সটা হচ্ছে এরকম যে মে গড ব্লেস ইউ, এই মেটা উজ্জ্ব থাকে, অনেক ক্ষেত্রে থাকে বাট অনেক ক্ষেত্রে উজ্জ্ব থাকে এটা। তাহলে মে এটা উজ্জ্ব থাকে, বাট আমাদের কি সিস্টেম স্যার? দ্যাট দিব, তাহলে দ্যাট দিছি, তারপরে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি? গড, তাহলে গডটা গড রেখে দিবেন, তারপরে কি লিখতে বলছে স্যার? মাইট, মানে এটাকে পরবর্তীতে আনা, তাহলে এখানে লিখবো মাইট, তারপরে ভার্ব ওয়ান মানে ব্লেজ, এটা দিলাম ব্লেজ। আর ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সবসময় অবজেক্ট অনুসারে হয়, অবজেক্ট কি ছিল? মি, আর মি শেষে কি থেকে যায়? মি শেষে মি থেকে যায়। ওকে, তো যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলাম কিনা, এটা একটু ফাইনালি বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন। এবং ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিয়ে দেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে করেন এখন। হ্যাঁ, 3টা কথা বলছি, ক্লাসটি কেমন লাগলো এটা জানান, এরপরে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার দিকে ছুড়ে মারেন, আমি সেটাকে বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, আপনাদের কোনো কিছু জানার আছে কিনা আমাকে একটু বলেন, কোনো বিষয়ে কোনো কিছু জানার আছে কিনা? স্বজন রায় প্রথমে বলছে স্যার সি মানে ক্লিয়ার, এটা দিয়ে সে বুঝাইতে চেয়েছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু জানতে চাই। আচ্ছা, she prayed that God might bless me। আচ্ছা ঠিক আছে, জি ক্লিয়ার, অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে পদাস, আজকে ফার্স্ট ক্লাস করেছেন কে এরকম? তারপর হচ্ছে এটা কি জ্যোতি মনে হয় নাম, ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ ভাইয়া। ইংলিশ ক্লাস কয়টা নিবেন অ্যাডমিশনের জন্য? অ্যাডমিশনের জন্য ইংলিশ ক্লাস হবে 20টি, অর্থাৎ 20+, সর্বনিম্ন 20টি, 20+ হবে। এক্সক্লেমেটরিটা কাইন্ডলি করেন। আচ্ছা, অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। সুলতানা পারভিন ফারিয়া বলছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, খুবই ভালো লাগলো ভাইয়া। স্বজন ভাই বলছে আপনার ক্লাস খুব ভালো লাগছে, তারপরে থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তারপরে বলছে মোহাম্মদ আলী, নাম পড়তে পারছি না সবার। শক্তিরা সেও বলছে ভাইয়া আপনার ভয়েসটা অনেক সুন্দর। ভয়েস মানে কিন্তু আজকে বলছিলাম বাচ্চ, বলেন টিউন, টিউন, টিউন মানে সুর। ওকে, তো যাই হোক, ভয়েস ঠিকই আছে, কি বুঝাইতে চেয়েছি। জিকে ক্লাস নিবে আমাদের চঞ্চল ভাইয়া আছে, আরো 2টা টিচার আছে, ওনারা নিবেন। প্রাইমারি নতুন ব্যাচ দেরি আছে, আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ স্যার। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা
একটু বুঝান। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক ভালো হয়েছে, বাট নট টু কেন হইলো ভাইয়া? বলছি কখনো যদি দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডোন্ট থাকে, ডোন্ট, তাহলে টুর সাথে একটা নট লাগাবেন, হ্যাঁ, আর কিছু নাই আর কি। ডোন্ট থাকলে নট টু, ডোন্ট না থাকলে শুধু টু, না থাকলে নট টু। আচ্ছা, এক্সক্লেমেটরিটা একটু পরবর্তীতে দেখাবো আবার, আজকে অলরেডি 10টা 8 বেজে গিয়েছে, অনেকে হয়তো আমাদের সঙ্গে যুক্ত আছে, আমি নেক্সট আবার দেখাবো। খুব ভালো লাগছে সবকিছু মিলে, আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে ক্লাস, থ্যাংক ইউ। আজকে ফার্স্ট ক্লাস করেছেন কে? আকরাম হুসাইন বলছে স্যার আমি ফার্স্ট ক্লাস করেছি, তো আপনারা একটু জানান কেমন লাগলো প্রথম ক্লাস করে। মোহাম্মদ আলী বলছে স্যার আমি ফার্স্ট ক্লাস করেছি আজকে, থ্যাংক ইউ। ফার্স্ট ক্লাস করেছেন, আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, হ্যাঁ। তো ফার্স্ট ক্লাস করলেন, সেটা কেমন লাগলো? ন্যারেশন করালেন না কেন? ও, এটা প্রথম দিকে একটু আলোচনা করেছিলাম যে এক্সক্লেমেটরি সরো, আপনি হয়তো পরে যুক্ত করেছেন। ভয়েস ক্লাস অলরেডি হয়েছে, বেসিক প্লাস সলভ, হ্যাঁ ভয়েস ক্লাস যারা জানেন বেসিক প্লাস সলভ ক্লাস হয়েছে, আবার পরবর্তীতে আমাদের অ্যাডমিশন ব্যাচে আলাদা করে ভয়েস ক্লাস হবে, টেনশনের কিছু নাই, ওকে। ওই কিরে আজকের ক্লাস রসমালাই আর মধু, ওই কিরে মধু, তাই না? আকরাম হোসাইন বলছে কোন কোন বই পড়বো অ্যাডমিশনের জন্য? অ্যাডমিশনের জন্য আপনি কোন ইউনিটে সেটা একটু জানাবেন, এবং অ্যাডমিশনের জন্য যদি আমি বাজার একটু ঘাটাঘাটি করে দেখেছি, সেক্ষেত্রে হচ্ছে জয়কুলির বইটা তুলনামূলক এবার আমার কাছে মনে হয়েছে বেস্ট, কারণ তারা 3টা পার্টে সাজিয়েছে বইগুলা। সেক্ষেত্রে বি ইউনিটের জন্য বাংলা ইংলিশ জিকে জয়কুলির পড়লে আর এনাফ, আর টিচারদের ক্লাস করলে বুঝে বুঝে সলভ করলে এনাফ, আর প্রয়োজন হবে না, ওকে এটা। আচ্ছা, হি সেইড টু মি, থ্যাংক ইউ। একজন প্রশ্ন করছে, লাস্ট দিয়ে দেই, আপনাদের মানে অনুভূতি জানাতে জানাতে। কি বলছে স্যার? হি সেইড টু মি, তারপরে কি বলছে স্যার? থ্যাংক ইউ। সে আমাকে বলছে জাস্ট যে আপনাকে ধন্যবাদ। এই যে এই ধরনের কথাগুলো যখন থাকে না, এগুলো শর্টকাটে জাস্ট সে আমাকে ধন্যবাদ, সে আমাকে বলছে কি আপনাকে ধন্যবাদ, তাহলে আমরা এক বাক্যে বলতে পারি না সে আমাকে ধন্যবাদ দিছে? আচ্ছা, বি ইউনিট ভাইয়া ঠিক আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েন, হ্যাঁ ডিটেলস বলে দিব। আচ্ছা, তাহলে এই যে সেইড টু দেখতেছেন না স্যার, সেইড টুর জায়গায় আমরা একবারে লিখে ফেলতে পারি স্যার থ্যাঙ্কড, হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানাইছে, মানে এটা অর্থগত ভাবে, ওকে। আজকে প্রথম ক্লাস কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবো, প্রথম ক্লাসগুলো কেমন লাগলো সেটা। আচ্ছা, বি ইউনিটের জন্য বলছি যে জয়কুলির বাহিরে আর বই কেনার প্রয়োজন নেই, বাজারে এই বইটা ভালো, আর এছাড়া আপনি যখন ভালো কোনো টিচারের ক্লাস করবেন তাহলে ভালো হবে। আমি কেন বললাম এটা, কিন্তু আমি গতকাল পর্যন্ত আমি কয়েকটা বই বাজারে ঘাটাঘাটি করছি, গতকাল পর্যন্ত ইজি টেকনিক ইজি বই দেখেছি, তারপরে হচ্ছে আপনার মিহির জিকের জন্য মিহির জিকে দেখেছি, মাস্টার বইটা তো আমি পড়াই, এটা অনেক বিগ সাইজ, যেটা আপনাদের জন্য সব প্রয়োজন নেই, এই জন্য এটাকে অ্যাভয়েড করেছি। এছাড়া বাংলার জন্য আরো 2-3টা বই দেখেছি, বিশেষ করে বাংলার জন্য দিগদর্শন একটা বই ছিল, সেটা দেখেছি। তো এরপরে সব মিলিয়ে ম্যারাথন সলভিং ক্লাস, রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস কি নেক্সট এর হবে ইনশাআল্লাহ, নেক্সট হয়তো বা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করবো। তো এই জন্য সব মিলিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে কিছু স্পেশালিটি আছে জয়কুলি বইটার মধ্যে, আমি দেখেছি এরকম করে পাঠ করা। প্রথম হচ্ছে কি জানেন, এখানে দেওয়া আছে কি জানেন, এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট 1, অর্থাৎ যেটা 1 স্টার দেওয়া, অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশন। সেকেন্ডে দেওয়া আছে আবার 2য় ধাপ, অর্থাৎ আপনি যদি একেবারে বেসিক থেকে করতে চান তাহলে এটা করবেন, তারা একটু বেসিক জানা আছে তারা এই পার্ট থেকে করবেন, মানে পড়া কমাই দিছে তারা, এই অংশটা আপনার প্রয়োজন নেই। এরপরে থার্ড পার্টে গিয়ে আছে ফাইনাল টাস্ক, অর্থাৎ যারা মোটামুটি সেকেন্ড টাইমার তারা এই 2টা অংশ অ্যাভয়েড করতে পারে, একবার এই অংশটা করলে হবে। মানে একটা টপিকের গুরুত্বপূর্ণ প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তার থেকে কম গুরুত্বপূর্ণ, এরকম পার্ট পার্ট করে সাজিয়েছে তারা, তো এই জন্য একটু সুবিধা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যারা অ্যাডমিশনের জন্য বা আমাদের অ্যাডমিশন ব্যাচে এনরোল করবেন, আমাদের ফি অলরেডি বলেছি 3000 টাকা ফি। এই 3000 টাকা শুধুমাত্র আমাদের এই আগামী মানে 1 তারিখের আগ পর্যন্ত, ওকে। ফোকাস কোচিং বই কেমন? না, ফোকাসের বইটা আমি দেখেছি তুলনামূলক অত ভালো না, লেখা আছে ফোকাস রাইটিং, বাট ফোকাস বইটা তুলনামূলক বলেছি, সবগুলাই কম বেশি ভালো, বাট তুলনামূলক ভালো, হ্যাঁ এটা একটু বলছি, তুলনামূলকটা কম ভালো, তুলনামূলক কম ভালো বলছি, খারাপ না, বাট তুলনামূলক যদি বলি সেটা আর কি। আপনারা নিজেরাও তুলনা করলে বুঝতে পারবেন, 2-1টা বই বাজারে গিয়ে ঘাটাঘাটি করবেন, দেখে শুনে বুঝে নেবেন। আমরা একটু ঘাটাঘাটি করছি, এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আপনারাও শেয়ার করলে বা নিজেরা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো বলছি যে যারা পার্সোনালি করতে চান, হ্যাঁ জয়কুলিতে সবগুলা ডিটেলস বুঝে দেওয়া আছে, এটা হচ্ছে মেইন বিষয়, বাট ফোকাসে ওভাবে হয়তো নেই। আপনারা একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ওকে, যারা আমাদের ওই ব্যাচে করতে চান। 01970214735, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করার জন্য, আমরা ডিটেলস করে ফেলবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্রশ্ন হয়তো বা আপনাদের নেই এখন পর্যন্ত, বা আছে কিনা 2-1টা প্রশ্ন আমি আরো 1-2 মিনিট সময় নিচ্ছি যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে। যাদের প্রশ্ন নাই তারা গুড নাইট দিয়ে চলে যান অলরেডি, কারণ অনেকে অপেক্ষা করতেছে খাবার নিয়ে, বিশেষ করে যারা বিবাহিত ভাই আপু এখানে আছে, আবার অনেকে আছে বাচ্চা কান্না করতেছে, অনেকে আবার আছে এখানে যারা আম্মা বকতেছে তুই তো মোবাইল নিয়ে বসে থাকস, পড়স তো নাই,
এরকম আছে না? তো যাই হোক, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর সবাই সবার জন্য দোয়া করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু জানাবো। না, উদ্ভাসের আপনাদেরকে একটা কথা বলি, বুঝেন আমার কথাটা। এটা যারা খুব ভালো তুলনামূলক বুঝে তারা এটা বলবেন। আপনাদেরকে আমি বারণ করবো, এটা হচ্ছে আমার সাজেশন, সেটা হচ্ছে যারা কোচিং চালায়, যারা কোচিং, বই নিব না, এটা আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছিলাম। কোচিং ওয়ালারা সবসময় তাদের কোচিং এর দিকে বেশি ফোকাস করতে গিয়ে, এই কোচিং এর ব্যবসার দিকে বেশি ফোকাস করতে গিয়ে বইয়ের দিকে ফোকাস কম করে। তার মানে একজন ধরেন উদ্ভাস বলি, উন্মেষ বলি, ফোকাস বলি, সবাই এক একটা কোচিং। এখন তারা তাদের নিজেদের দেখে যে প্রতি বছর আমাদের মানে হাজার হাজার স্টুডেন্ট থাকে, তো এই হাজার হাজার স্টুডেন্টের মধ্যে আমরা যদি বই দেই তাহলে আমাদের এখানে ভালো একটা বিজনেস হবে। তো তখন তারা কি করে, আপনি যেহেতু তাদের কোচিং এ ভর্তি হয়েছেন, তখন তারা আপনাকে এক সেট বই ধরাই দিচ্ছে। এটা একটা ফ্যাক্ট। এখন ওই বইটা আসলে অতটা মানসম্মত না, আমি বাজার ঘুরে যেটা আমার কাছে মনে হয়েছে, কারো কাছে মনে হইতে পারে ডিফারেন্ট। বাট আপনি যখন কোনো প্রকাশনীতে যাবেন, প্রকাশনী, যারা প্রকাশনী, হ্যাঁ প্রকাশনী কেমন, অথবা টিচার যারা কোচিং করায় না বাট টিচার, প্রকাশনী প্লাস টিচার, ওকে, নিলে এদের বই নিব। ওকে, কোচিং এর বই নাকি প্রকাশনী অথবা টিচার। কেন বললাম, ধরেন আমি যেমন বললাম যে স্যার জয়কলি, দিগদর্শন, তারপরে পাঞ্জেরি, এরা হচ্ছে একটা প্রকাশনী। এই প্রকাশনী সারা বছর তাদের বিজনেস এই একটাই, সেটা কি বই বিক্রি করা। যেহেতু বই বিক্রি করা, তাহলে তারা তাদের বইকে সবসময় আপডেট করতে থাকে যে আগামী বছর আমি কি দিব, নতুন কি আনবো, বাজারে আমার টিকে থাকতে হবে, আমার তো অন্য চিন্তা নাই। আর এই যে যেগুলা দেখতেছেন কোচিং গুলা, এরা চিন্তা করে গত বছর ভালো সেবা দিছি, পুলাপান আমাদের এখান থেকে বেশি চান্স পাইছে, যাই হোক তাই হোক চান্স পাইছে, তাহলে এই বছর বই দরকার নাই, যেটা আছে ওটা চালাই দাও, একবারে ছাপাই দাও, এটা নতুন বই দরকার নাই। ওকে, এই টাইপের। এখন একজন টিচার, টিচার কিন্তু তার রেসপেক্টের জায়গা ধরে রাখার জন্য বইতে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, একজন টিচার যখন বই লেখে। আর কোচিং গুলার বইগুলা সাধারণত তুলনামূলক ওইখান থেকে একটু কপি, ওইখান থেকে একটু কপি, ওইখান থেকে একটু ধার, এইগুলা কইরা মইরা রেডি করে তারপরে একটা বই রেডি করা হয়। তো এই জন্য বলবো যে বই কেনার আগে বেশ কিছু বিষয় আপনার জানা উচিত, বোঝা উচিত, তারপরে বই নেওয়া উচিত। অবশ্যই তো ঘাটাঘাটি করে দেখারও আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বাড়ানো, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।